ওকে, আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। আমরা পড়ছিলাম শৈবাল এবং ছত্রাক। শৈবাল এবং ছত্রাকের মধ্যে আমরা লাস্ট ক্লাস কোথায় শেষ করেছি? আমরা লাস্ট ক্লাস শেষ করেছি তোমাদেরকে যে শৈবালের ছত্রাকের উপকারিতা এবং অপকারিতা পর্যন্ত পরে আমরা লাস্ট ক্লাস তোমাদের শেষ করছি। আমাদের দুইটা টপিক বাকি আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে আমাদের এই যে শৈবাল ছত্রাক যে আছে, এই শৈবাল ছত্রাকের মধ্যে আমাদেরকে একটা টপিক পড়তে হবে, সেটা হচ্ছে যে আমাদের ছত্রাক ঘটিত রোগগুলা। আমাদের কি পড়তে হবে? আমাদের ছত্রাক ঘটিত রোগগুলা পড়তে হবে, যে ছত্রাক ঘটিত কি কি রোগ আছে। আরেকটা টপিক আমাদের পড়তে হবে, একটা হচ্ছে কি পড়তে হবে? গোলালুর বিলম্বিত ধসা, গোলালুর বিলম্বিত ধসা রোগ। এক নম্বরে আমাদের কি পড়তে হবে? গোলালুর বিলম্বিত ধসা রোগ। এক নম্বরে কি পড়তে হবে? গোলালুর বিলম্বিত ধসা রোগ। আরেকটা পড়তে হবে হচ্ছে যে আমাদের কি, আরেকটা পড়তে হবে আমাদের দাঁত রোগ। সো ছত্রাক ঘটিত দুইটা রোগ আছে। শৈবাল কিন্তু মানুষের কোনো রোগ সৃষ্টি করে না, বাট ছত্রাক কিন্তু মানুষের হচ্ছে নানা ধরনের রোগ সৃষ্টি করে। ছত্রাক মানুষের ক্ষেত্রে কি করে? মানুষের নানা ধরনের রোগ সৃষ্টির সাথে কিন্তু ছত্রাক জড়িত। সো শৈবাল কিন্তু এরকম রোগ শোক করে না, শৈবাল হচ্ছে খুবই ভালো একটা বাচ্চা। সো ছত্রাক যে মানুষের রোগ সৃষ্টি করে, এই রোগটা হচ্ছে যে ছত্রাকটা হচ্ছে আলুর, গোল আলুর ক্ষেত্রে দুইটা রোগ করে। তো ছত্রাক দিয়ে গোল আলুর দুইটা রোগ হয়। কি রোগ হয়? গোল আলুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গোল আলু আমরা যে আলু খাই এগুলো কিন্তু গোল আলু। তো গোল আলুর ক্ষেত্রে দুইটা রোগ হয়, গোল আলুর ক্ষেত্রে দুইটা রোগ হয়। একটা হচ্ছে যে গোল আলুর আর্লি ব্লাইট হয়, গোল আলুর ক্ষেত্রে কি হয়? আর্লি ব্লাইট হয়। আরেকটা হয় হচ্ছে আমাদের লেট ব্লাইট, আর্লি ব্লাইট, আরেকটাকে কি বলি আমরা? গোল আলুর লেট ব্লাইট। একটা আর্লি ব্লাইট, আরেকটা কি? গোল আলুর লেট ব্লাইট। সো গোল আলুর একটা আর্লি ব্লাইট হয়। ব্লাইট মানে কি? ব্লাইট মানে হচ্ছে এই যে আমাদের এখানে বিলম্বিত ধসা বা ব্লাইট। আচ্ছা, ব্লাইট মানে কি বুঝাচ্ছি। তো আর্লি ব্লাইট হয় যে ছত্রাকটা দিয়ে, তার নাম হচ্ছে আল্টারনিয়া সোলানি। যে আমাদের আর্লি ব্লাইট হয় যেটা দিয়ে, সেটাকে আমরা কি বলি? আল্টারনারিয়া সোলানি, 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 আল্টারনারিয়া সোলানি। এটা দিয়ে হয় হচ্ছে কি? আর্লি ব্লাইট হয়। লেট ব্লাইট হয় আমাদের কি দিয়ে? লেট ব্লাইট হয় হচ্ছে আমাদের ফাইটোফথোরা। লেট ব্লাইট হয় কি দিয়ে? ফাইটোফথোরা, ফাইটোফথোরা ইনফেস্টান্স দিয়ে, ফাইটোফথোরা ইনফেস্টান্স দিয়ে কি দিয়ে হয় আমাদের? ফাইটোফথোরা ইনফেস্টান্স দিয়ে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের হচ্ছে গোল আলুর দুইটা রোগ হয়। গোল আলুর কয়টা রোগ হয়? গোল আলুর দুইটা রোগ হয়। গোল আলুর ক্ষেত্রে রোগ হয়, একটা হচ্ছে গোল আলুর আর্লি ব্লাইট, আরেকটা হয় গোল আলুর লেট ব্লাইট। একটা হয় গোল আলুর আর্লি ব্লাইট, আরেকটা হয় গোল আলুর কি ব্লাইট? আরেকটা হয় গোল আলুর লেট ব্লাইট। একটা আর্লি ব্লাইট হয়, এটা লেট ব্লাইট হয়। দুই টাইপের রোগ হয়। আমাদের মধ্যে হচ্ছে যে এই যে ব্লাইট শব্দটা যে আমরা বলতেছি, ব্লাইট দিয়ে কি বোঝায়? ব্লাইট রোগ, বা এটাকে বলা হয় হচ্ছে ধসা রোগ। ব্লাইট রোগ বা এটাকে বলা হয় হচ্ছে ধসা রোগ। ব্লাইট রোগ বা এটাকে কি বলি আমরা? ধসা রোগ বলি। তো এই যে ব্লাইট রোগ আছে বা এই যে আমাদের ধসা রোগ আছে, এই ব্লাইট রোগ বা ধসা রোগ বলতে আসলে কি বোঝায়? ব্লাইট রোগ বা ধসা রোগ বলতে কি বোঝায়? গাছের পাতা, কাণ্ড, ফুল ইত্যাদি অঙ্গে, গাছের পাতা কাণ্ড ফুল, গাছের পাতা কাণ্ড ফুল, গাছের পাতা, তারপর হচ্ছে যে আমাদের কাণ্ড ফুল, গাছের পাতা কাণ্ড ও ফুল, গাছের পাতা কাণ্ড এবং ফুল। তাই দেখা যায় ব্লাইট বা রোগ, এটাকে বলি ধসা রোগ। গাছের পাতা, গাছের কাণ্ড বা গাছের ফুল, এই যে তিনটা জিনিস আছে, পাতা আছে, কাণ্ড আছে, ফুল আছে, এই তিনটা বিষয় আমাদের ফুলে ক্ষত হয়ে শুকিয়ে যাওয়াকে, ফুলে ক্ষত হয়ে শুকিয়ে যাওয়াকে, ফুলে ক্ষত হয়ে শুকিয়ে যাওয়াকে, ফুলে ক্ষত হয়ে শুকিয়ে যাওয়াকে ব্লাইট বলা হয়। যাওয়াকে কি বলি আমরা? ব্লাইট বলি। যাওয়াকে কি বলি আমরা? ব্লাইট বলে। যাওয়াকে কি বলে আমাদের? ব্লাইট বলে। তাহলে খেয়াল করো যে আমাদের গাছে পাতা, কাণ্ড, ফুলে ক্ষত হয়ে শুকিয়ে যাওয়াকে কি বলি আমরা? ব্লাইট বলি। তাহলে এই যে আমাদের ব্লাইট আছে, আর্লি ব্লাইট, এটা আমাদের হচ্ছে যে কম ক্ষতিকর। লেট ব্লাইটটা ভয়ঙ্কর ক্ষতিকর। আর্লি ব্লাইটটা হচ্ছে আমাদের কম ক্ষতিকর, লেট ব্লাইটটা হচ্ছে আমাদের ভয়ঙ্কর ক্ষতিকর। তাহলে এই লেড ব্লাইটটা হচ্ছে আমাদের কি? বেশি ক্ষতিকর। লেড ব্লাইটটা কি ক্ষতিকর? আমাদের বেশি ক্ষতিকর। এবং আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছি যে এই লেড ব্লাইটের কারণে আয়ারল্যান্ডে 10 লাখ মানুষ মারা গেছে এবং 20 লাখ মানুষ হচ্ছে গৃহহীন হয়েছে। খেয়াল করো যে আমরা এই যে জায়গাটা যদি দেখি, এই জায়গাটার মধ্যে আমরা কি দেখতে পাবো? এই জায়গাটার মধ্যে আমরা কি দেখতে পাবো? এখানে দেখো যে আমাদের আক্রান্ত আলুর পাতা ক নম্বরে, এই যে আলুর পাতাগুলো আক্রান্ত হয়েছে সেটা দেখাইছে।
খতে দেখেছে কনিডিওফোর এবং কনিডিয়া। তো আমরা যে পড়ে আসছি কনিডিয়া পড়ে আসছিলাম পেনিসিলিয়ামের ক্ষেত্রে কনিডিয়ার মাধ্যমে অযৌন জনন হয়। আরেকটা পেলাম আমরা হচ্ছে এখানে কি কনিডিয়াম, আরেকটা কি পেলাম আমরা হচ্ছে কনিডিয়াম, তারপর কনিডিওফোর, এই জিনিসগুলো আমরা পেলাম। কনিডিয়াম, কনিডিওফোর, এই যে বিষয়গুলো আছে কনিডিয়াম, কনিডিওফোর, এগুলো আলোর বিলম্বিত ধসা বা লেড ব্লাইটের জন্য হচ্ছে লেড ব্লাইট। হ্যাঁ রাহাত, কি হয়েছে আমিও তো বুঝতেছি না, সবার আইডিয়া থেকে ধুপধাপ চলে যাচ্ছে। না না, আমি ঘুম থেকে উঠে দেখি নাই, আমি হচ্ছে ঘুম থেকে উঠে কাজ করতেছিলাম, গ্রুপে মডারেটর অ্যাড করতেছিলাম দুই তিনটা পোলাপানকে। একটা ফ্রি কোর্স ছাড়ছি তো, এখন হচ্ছে যে তোর একটা মডারেটর দিতে গিয়া দেখি ঠাস করে হচ্ছে যে চলে গেছে। না বাগ নেই, এটা এটা হচ্ছে এটা সাসপেনশন, এখন সাসপেনশন। হ্যাঁ না, সেটা সেটা সবাই বলতেছিল ফার্স্ট যে সাদিকুর রহমান খানের আইডি রিপোর্ট দিতে গিয়া মনে হয় আমার আইডি রিপোর্ট দিয়ে ফেলছে, বাট ওইটা তো আসলে হচ্ছে যে বাকিদেরটা সাথে রিলেটেড না। হুম 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 হুম। না, এটা কেউ অ্যাটাক করতেছে হয়তো আমাদের টিচারদের, টেকের টিচারদের কোনো কারণে। যে আমি আপিল করছি আর কাজ করতেছে কিছু পোলাপান আসছে যে আমার স্টুডেন্ট এক দুইটা নক দিছে, ওরা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, নক দিছে, ওরা চেষ্টা করতেছে। আচ্ছা আচ্ছা, শোন, তোকে না আমার একটা জায়গায় লাগবে, তোর থেকে আমার একটা হেল্প লাগবে, বুঝছিস? একটা হেল্প লাগবে তোর সাথে, আমি এখন লাইভে আছি তো, তো আমি একটু নক দিস ফ্রি হয়ে, আমি একটু তোর সাথে কথা আছে, একটা কাজে তোকে আমার লাগবে। হ্যাঁ, ওকে ওকে, রাতেই নক দিস তুই আমাকে, 11টা 11:30 দিকে, ওকে। কল আসতেছে আমার মায়ের সাথে, দেখো। তাহলে হচ্ছে ব্লাইট জিনিসটা কি, গাছের পাতা কাণ্ড ফুলে ক্ষত হয়ে শুকিয়ে যাওয়াকে আমরা কি বলি, ব্লাইট বলি। সো ব্লাইট হইতে পারে আর্লি ব্লাইট হইতে পারে, লেট ব্লাইট হইতে পারে। আর্লি ব্লাইট হয় আলটারনিয়া সোলানি দিয়ে, লেট ব্লাইট হয় ফাইটোফথোরা ইনফেস্টাস দিয়ে। এতটুকু আমরা বুঝতে পারলাম। এখন আসো যে আমাদের হচ্ছে যে এই যে আমাদের আহ, রোগ জীবাণু বা প্যাথোজেন, ফাইটোফথোরা ইনফেস্টাসটা হচ্ছে আমাদের একটা ছত্রাক, ফাইটোফথোরা ইনফেস্টাসটা হচ্ছে আমাদের একটা ছত্রাক। তাহলে হচ্ছে আমাদের এই যে ফাইটোফথোরা ইনফেস্টাস আমরা দেখতে পাচ্ছি, ফাইটোফথোরা, ফাইটোফথোরা ইনফেস্টান্স। এই ফাইটোফথোরা ইনফেস্টান্সটা হচ্ছে কি আমাদের একটা, ফাইটোফথোরা ইনফেস্টান্সটা হচ্ছে আমাদের একটা ছত্রাক। ফাইটোফথোরা ইনফেস্টান্সটা আমাদের কি, এটা একটা ছত্রাক। এই ছত্রাকটা হচ্ছে আমাদের মাইসেলিয়াম ও হাইফি সমৃদ্ধ, মাইসেলিয়াম আছে, এবং হচ্ছে যে এরা হাইফি সমৃদ্ধ, মাইসেলিয়াম এবং তারা কি সমৃদ্ধ, হাইফি সমৃদ্ধ, মাইসেলিয়াম এবং কি সমৃদ্ধ, হাইফি সমৃদ্ধ, মাইসেলিয়াম এবং হচ্ছে যে আমাদের কি সমৃদ্ধরা, হাইফি সমৃদ্ধ, হাইফি সমৃদ্ধ। এরা হচ্ছে সিনোসাইটিক, এরা হচ্ছে হস্টোরিয়ামের মাধ্যমে পোষক কোষ থেকে খাবার শোষণ করে। এরা হচ্ছে সিনোসাইটিক, বহু নিউক্লিয়াস বিশিষ্ট, সিনোসাইটিক 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 সিনোসাইটিক। তারপর হচ্ছে যে আমাদের কি আছে, এরা আমাদের হচ্ছে তাহলে এরা একটা ছত্রাক, মাইসেলিয়াম, এরা কি আমাদের, এরা হচ্ছে ছত্রাক, এরা ছত্রাক, এরা মাইসেলিয়াম ও হাইফি সমৃদ্ধ। এরা কি আমাদের মাইসেলিয়াম ও হাইফি সমৃদ্ধ, মাইসেলিয়াম ও হাইফি সমৃদ্ধ। খেয়াল করে দেখো, এরা হচ্ছে ছত্রাক, এরা মাইসেলিয়াম ও হাইফি সমৃদ্ধ, এরা সিনোসাইটিক। দেন আমাদের নেক্সট যে কথাটা আছে, এর পরে যে কথাটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এরা হস্টোডিয়ামের মাধ্যমে পোষক কোষ থেকে আমাদের হচ্ছে হস্টোরিয়ামের মাধ্যমে পোষক কোষ থেকে খাদ্য শোষণ করে। এরা হচ্ছে হস্টোরিয়ামের মাধ্যমে, হস্টোরিয়ামের মাধ্যমে হস্টোরিয়ামের মাধ্যমে হস্টোরিয়ামের মাধ্যমে হস্টোরিয়ামের মাধ্যমে পোষক কোষ থেকে, হস্টোরিয়ামের মাধ্যমে এরা হচ্ছে পোষক কোষ থেকে খাদ্য শোষণ করে, হস্টোরিয়ামের মাধ্যমে পোষক কোষ থেকে, হস্টোরিয়ামের মাধ্যমে পোষক কোষ থেকে খাদ্য শোষণ করে, পোষক কোষ থেকে কি করে, এরা খাদ্য শোষণ করে, খাদ্য শোষণ করে। তাহলে এরা হস্টোরিয়াম কি পোষক কোষ থেকে খাদ্য শোষণ করে, যে হাইফি, তাকে আমরা বলি হস্টোরিয়াম।
দেখা যায় যে হচ্ছে যে আমাদের এই অন্তঃকোষীয় হাইফা থেকে বায়বীয় শাখা পাতা নিম্নত্বকে স্টোমাটা দিয়ে গুচ্ছাকারে বের হয়, বায়বীয় কনিডিওফোর বলা হয়। আচ্ছা, এরা দেখা যায় হচ্ছে যে এদের কনিডিওফোরের মাধ্যমে এরা হচ্ছে যে বিস্তার করে আমাদের হচ্ছে কনিডিওফোর বা কনিডিয়ামের মাধ্যমে যেটা আমাদের হচ্ছে কনিডিওফোর বা কনিডিয়ামের মাধ্যমে, যেটা আমাদের কি একটা অযৌন স্পোর, যেটা একটা অযৌন স্পোর। এটা কোন ধরনের স্পোর? একটা অযৌন স্পোর। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন উত্তর দিতে পারবা, আলু কোন সময়ের ফসল? আলু হচ্ছে যে আমাদের কিন্তু একটা শীতকালীন ফসল। আলু হচ্ছে শীতকালীন ফসল। যদিও আলু সারা বছর পাওয়া যায়, কিন্তু আলু সবচেয়ে ভালো হয় কোন সময়? আলু সবচেয়ে ভালো হয় কিন্তু আমাদের শীতকালে, সবচেয়ে আলু ভালো হয়। সো দেখা গেছে যখন আমাদের তাপমাত্রা কম, বাতাসে জলীয় বাষ্প অনেক বেশি, তখন এই কনিডিয়াম থেকে দ্বি ফ্লাজেলাযুক্ত জুওস্পোর উৎপন্ন হয় এবং খুব দ্রুত ছড়িয়ে পড়ে। যখন আমাদের হচ্ছে তাপমাত্রা কম, তাহলে আলু শীতকালীন ফসল। যখন আমাদের হচ্ছে যে এই তাপমাত্রা কম থাকে, যখন আমাদের হচ্ছে তাপমাত্রা কম এবং বাতাসে জলীয় বাষ্প, তাপমাত্রা কম এবং বাতাসে জলীয় বাষ্প বেশি, তাপমাত্রা কম ও বাতাসে জলীয় বাষ্প বেশি, তাপমাত্রা কম ও বাতাসে জলীয় বাষ্প বেশি, তাপমাত্রা কম ও বাতাসে জলীয় বাষ্প বেশি। যখন আমাদের হচ্ছে তাপমাত্রা কম থাকবে, কি কম থাকবে? তাপমাত্রা কম থাকবে ও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে। কি কম? তাপমাত্রা কম, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে। তাপমাত্রা কম আছে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আছে। এই দুইটা ঘটনায় হইতে আমাদের কি হয়, এই কনিডিও ফোর থেকে দ্বিফ্লাজেলাযুক্ত অযৌন স্পোর তৈরি হয়। কনিডিও ফোর থেকে আমাদের হচ্ছে কি দ্বিফ্লাজেলাযুক্ত অযৌন স্পোর তৈরি হয়। কনিডিও ফোর থেকে আমাদের দ্বিফ্লাজেলা বিশিষ্ট অযৌন স্পোর তৈরি হয়। দ্বিফ্লাজেলা বিশিষ্ট অযৌন স্পোর তৈরি হয়। দ্বিফ্লাজেলা বিশিষ্ট অযৌন স্পোর তৈরি হয়। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের আলু একটা শীতকালীন ফসল, তাপমাত্রা কম এবং বাতাসের জলীয় বাষ্প বেশি, কনিডিও ফোর থেকে দ্বিফ্লাজেলাযুক্ত অযৌন স্পোর তৈরি হয় এবং হচ্ছে যে আমাদের রোগটা দ্রুত বিস্তার করে। কখন? যখন তাপমাত্রা কম ও জলীয় বাষ্প বেশি, দ্যাট মিনস শীতকালে। তাহলে শীতকালে এই রোগটা খুব দ্রুত ছড়ায়। কখন এই রোগটা দ্রুত ছড়ায়? শীতকালে এই রোগটা খুব দ্রুত ছড়ায়। এই এতটুকু কথা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এতটুকু কথা তোমাকে মনে রাখতে হবে। তারপর আচ্ছা, এখন এই রোগের লক্ষণটা কিভাবে প্রকাশ পায়? দেখো, রোগের লক্ষণটা আমাদের স্টেপ ওয়াইজ লক্ষণ প্রকাশ পায়। রোগের লক্ষণটা হচ্ছে আমাদের স্টেপ ওয়াইজ রোগের লক্ষণ প্রকাশ পায়। প্রথমে আমাদের হচ্ছে যে পাতায় সবুজ ধূসর বর্ণের ক্ষুদ্র দাগ দেখা যায়। দাগগুলো আস্তে আস্তে হালকা বাদামি বর্ণের হয়, তারপর কালচে কালো হয়। তাহলে হচ্ছে যে আমাদের পাতায় প্রথমে আমাদের যেটা হয়, পাতায় আমাদের হচ্ছে কি হয়, পাতার মধ্যে যে পাতা আছে, পাতার মধ্যে হচ্ছে সবুজ ধূসর বর্ণের ছোট ছোট দাগ, পাতায় সবুজ ধূসর বর্ণের আমাদের হচ্ছে কালো দাগ, দাগ। তারপর হচ্ছে যে দাগ বড় হয় ও বাদামি হয়, এবং কি হয়, আমাদের দাগটা আস্তে আস্তে বাদামি হয়। তারপর আস্তে আস্তে দাগটা কালচে হয়ে যায়। দাগটি কেমন হয়ে যায়? কালচে হয়ে যায়। সো পাতার মধ্যে আমাদের ফার্স্টে অ্যাটাক করে। তাহলে ফার্স্ট অ্যাটাক কোথায় হচ্ছে? পাতায় হচ্ছে। আক্রান্ত স্থানে আমাদের হচ্ছে মকমলের মতো আস্তরণ সৃষ্টি হয়। পাতার নিম্নত্বকে পত্ররন্ধ্র দিয়ে কনিডিও-4 বের হয়। তাই দেখা যায় আক্রান্ত স্থানে আমাদের সূক্ষ্ম মকমলের মতো লেয়ার তৈরি হয়। আক্রান্ত স্থানে দেখা যায় আক্রান্ত পাতায় আক্রান্ত স্থানে সূক্ষ্ম মকমলের মতো স্তর তৈরি হয়। আক্রান্ত স্থানে কেমন মকমলের মতো স্তর তৈরি হয়? সূক্ষ্ম মকমলের মতো স্তর তৈরি হয়। এবং আমাদের হচ্ছে যে আমাদের আক্রান্ত স্থানে সূক্ষ্ম মকমলের মতো স্তর তৈরি হয়। আক্রান্ত স্থানে কেমন স্তর তৈরি হয়? সূক্ষ্ম মকমলের মতো স্তর তৈরি হয়। এবং আমাদের হচ্ছে পাতার
নিম্নত্বকের পত্ররন্ধ্র দিয়ে, নিম্নত্বকের যে পত্ররন্ধ্র আছে, নিম্নত্বকের এই পত্ররন্ধ্র দিয়ে কনিডিওফোর বের হয়। পত্ররন্ধ্র দিয়ে আমাদের কি হয়? কনিডিওফোর বের হয়। পত্ররন্ধ্র দিয়ে কনিডিওফোর বের হয়। পত্ররন্ধ্র দিয়ে কি বের হয়? কনিডিওফোর বের হয়। পত্ররন্ধ্র দিয়ে কি বের হয়? পত্ররন্ধ্র দিয়ে কনিডিওফোর বের হয়। তাহলে খেয়াল করে দেখো যে আক্রান্ত স্থানে সূক্ষ্ম মখমলের মতো স্তর তৈরি হয়। পাতার নিম্নত্বকে পত্ররন্ধ্র দিয়ে কি বের হয়? কনিডিওফোর বের হয়। এটা মাইক্রোস্কোপে পাতা যদি আমরা পাতাকে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করলে, 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 পাতাকে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করলে আমরা কি পাবো? কনিডিওফোর পাবো। কনিডিওফোর পাবো। কনিডিওফোর পাবো। কনিডিওফোর পাবো। কনিডিওফোর দেখা যায়। কনিডিওফোর কি হয়? কনিডিওফোর দেখা যায়। কনিডিওফোর দেখা যায়। দেখা যায়। তাহলে পাতাকে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করলে কনিডিওফোর দেখা যায়। তারপর হচ্ছে যে আমরা নেক্সট যে পয়েন্টটা দেখতে পাই যে আমাদের হচ্ছে যে আক্রমণের প্রকটতায় মাটির নিচের আলুও আক্রান্ত হতে পারে। আক্রমণের প্রকটতায় মাটির নিচের আলু হচ্ছে যে আমাদের আক্রান্ত হতে পারে। আলু দেখা যায় আমাদের আলুতে লালচে বাদামি কালো দাগ পড়ে, তারপর ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে আলু পচে যায়। তারপর হচ্ছে যে আমাদের যেটা হয়, আক্রমণের তীব্রতা বাড়লে, আক্রমণের প্রকটতায় কনিডিওফোর বের হয়। এই কনিডিওফোর থেকে কি হয়? জুওস্পোর সৃষ্টির মাধ্যমে আশেপাশে, তাহলে কনিডিওফোর থেকে জুওস্পোর সৃষ্টির মাধ্যমে আশেপাশের আলু আক্রান্ত হয়। আচ্ছা, আক্রমণের তীব্রতা বাড়লে, আক্রমণের তীব্রতা যদি আমাদের বাড়ে, আক্রমণের তীব্রতা বাড়লে আমাদের হচ্ছে আলুও আক্রান্ত হয়। কারণ আলু তো থাকে মাটির নিচে, আলুও আক্রান্ত হয়। লালচে বাদামি দাগ দেখা যায়, লালচে বাদামি দাগ পড়ে এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। কি হয় আমাদের? কিছু সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। ওকে, এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। দেখা যায় সেকেন্ডারি, প্রথমে তো ছত্রাক আক্রমণ করে, এবার ব্যাকটেরিয়া আক্রমণ করে। সো প্রাইমারি আক্রমণ হয় ছত্রাক দিয়ে, তারপর আক্রমণে ব্যাকটেরিয়া দিয়ে, এটাকে বলে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। এবং হচ্ছে যে আলু পচে যায় এবং হচ্ছে যে আমাদের ডিম পচা গন্ধ বের হয়। আলু পচে যায় এবং ডিম পচা গন্ধ বের হয়। তো এই যে আমাদের স্টেপটা, এটা হচ্ছে আমাদের কিভাবে এই রোগটা হচ্ছে যে আমাদেরকে, রোগের লক্ষণটা কি, এটা সুন্দর করে লিখে রাখো। স্টেপ ওয়াইজ পরীক্ষা আসলে এভাবে স্টেপ ওয়াইজ দিয়ে দিবা। ওকে, আসো। তা দেখো, প্রথমে পাতায় সবুজ ধূসর বর্ণের কালো দাগ পড়ে, দাগ বড় হয়, বাদামি হয়, দাগটা কালচে হয়ে যায়, আক্রান্ত স্থানে সূক্ষ্ম মখমলের মতো সাদা হচ্ছে যে স্তর তৈরি হয়। পাতার নিম্ন ত্বকের পত্ররন্ধ্র দিয়ে কনিডিওফোর বের হয়ে যায়। কনিডিওফোর থেকে জুওস্পোর সৃষ্টির মাধ্যমে আশপাশে আলু আক্রান্ত হয়। আক্রমণের তীব্রতা বাড়লে আলু আক্রান্ত আমাদের হচ্ছে যে বাড়লে মাটির নিচে আলু আক্রান্ত হয়, লালচে বাদামি দাগ পড়ে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, আলু পচে যায়। এটার চিকিৎসাটা কি বা এটার প্রতিকারটা কি? এটার প্রতিকার হচ্ছে রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তাহলে হচ্ছে যে আমাদের প্রতিকার
প্রতিকারের ক্ষেত্রে আমি বেশি পয়েন্ট পড়াবো না, প্রতিকারের ক্ষেত্রে অল্প একটা পয়েন্ট জাস্ট মনে রাখবা যে রোগের লক্ষণ প্রকাশের পাশে রোগের লক্ষণ প্রকাশের সাথে সাথে 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 আমরা কি করব, রোগের লক্ষণ প্রকাশের সাথে সাথে লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে হচ্ছে যে আমরা ছত্রাকনাশক স্প্রে করব, 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 যা হলো 1% বোর্ডে মিশ্রণ, যা হলো আমাদের হচ্ছে 1% বোর্ডে মিশ্রণ, যা হলো 1% হচ্ছে আমাদের কি বোর্ডে মিশ্রণ, যা হলো 1% কি মিশ্রণ, বোর্ডে মিশ্রণ, 1% বোর্ডে মিশ্রণ। এই 1% বোর্ডে মিশ্রণের মধ্যে কি আছে, 1% বোর্ডে মিশ্রণের মধ্যে আছে কপার সালফেট, লাইম ও পানি। কি আছে আমাদের, কপার সালফেট, লাইম ও পানি, কপার সালফেট, লাইম ও পানি, কপার সালফেট, তারপর হচ্ছে যে আমাদের লাইম, লাইম মানে কি চুনের পানি, লাইম বা এটাকে বলি হচ্ছে আমরা চুনের পানি, কপার সালফেট এটাকে লাইম বা চুনের পানি বলি আমরা, চুনের পানি, চুনের পানি মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, লাইম বা এটাকে কি বলি আমরা, লাইম বা এটাকে বলি হচ্ছে চুনের পানি বা এটাকে বলি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে পানি। এই তিনটা জিনিস হচ্ছে যে আমরা মিশাই, এটাকে বলে বোর্ডে মিশ্রণ বলি। এটুক মনে রাখলেই চলবে, আর কোনো কিছু মনে রাখা লাগবে না, শুধু এই কথাটাই মনে রাখো, প্রতিকার হচ্ছে আমরা বোর্ডে মিক্সচার মিশাবো। এতটুকু পর্যন্ত বুঝছি কিনা, কোনো কনফিউশন আছে কিনা আমাকে জানো। কনিডিয়া 4 কি, লাস্ট ক্লাসে পড়াইছিলাম যে কনিডিও 4 জিনিসটা কি, কনিডিও 4 জিনিসটা কি লাস্ট ক্লাসে পড়াইছিলাম যে কনিডিও 4 বলতে আসলে কনিডিয়া বুঝায়, কনিডিও 4 বলতে আসলে কি বুঝায়, কনিডিয়া, এই যে এখানে বলছিলাম লাস্ট ক্লাসে না এর আগের ক্লাসে বলছিলাম, ছত্রাকের যে অযৌন জনন আছে, অযৌন জননের মধ্যে এক টাইপের স্পোর তৈরি হয় সেটাকে বলি কনিডিয়া। ছত্রাকে অযৌন জননের মধ্যে এক টাইপের অযৌন স্পোর তৈরি হয়, অযৌন জননটা হচ্ছে আমাদের কিসের মাধ্যমে হয়, স্পোরের মাধ্যমে হয়, এক টাইপের স্পোর তৈরি হয় যার নাম হচ্ছে কনিডিয়া। তো কনিডিয়া নামে একটা স্পোর পাওয়া যায়, তো এই কনিডিয়া নামক স্পোর যেখানে পাওয়া যায় সেটাকে বলি কনিডিও 4 বলি, সেটাকে কি বলি আমরা, কনিডিও 4 বলি, ঠিক আছে। এতটুকু আমরা বুঝতে পারলাম। এবার আসা যাক হচ্ছে আমাদের নেক্সট কথা, যেটা সেটা হচ্ছে কি, নেক্সট কথা হচ্ছে আমাদের দাঁত রোগ। দাঁত রোগ খেয়াল করে দেখো, এই রোগটা বাংলাদেশে খুবই কমন একটা রোগ, দাঁত রোগ বা এটাকে বলি হচ্ছে আমরা দাঁত রোগ বা এটাকে বলা হয় হচ্ছে টিনিয়া বা এটাকে বলি হচ্ছে আমরা ডারমাটোফাইটস, 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 এটাকে কি বলি আমরা, এটাকে বলি টিনিয়া বা এটাকে বলি হচ্ছে আমরা ডারমাটোফাইটস। তাহলে আমাদের হচ্ছে দাঁত রোগ বা এটাকে কি বলতেছি আমরা, টিনিয়া বা এটাকে বলতেছি হচ্ছে আমরা ডারমাটোফাইটস, বা এটাকে আরেকটা নামও ডাকা হয় রিং ওর্ম। এটাকে কি নামে ডাকা হয়, রিং ওর্ম। আগে মনে করে এটা কৃমির কারণে হয়, বাট এখন দেখছে যে এটা কৃমির কারণে হয় না, এটার জন্য অনেক 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 প্যাথোজেন দায়ী আছে, এটাকে বলা হয় কি রিং ওর্ম বলা হয়, রিং ওর্ম। তাহলে দাঁত রোগ, রিং ওর্ম, টিনিয়া, ডারমাটোফাইটস, ঠিক আছে। আচ্ছা, এই রোগটা আমাদের হচ্ছে যে চিকিৎসা শাস্ত্রে এটাকে আমরা টিনিয়া নামে চিনি, টিনিয়া বানানটা ইংরেজিতেই লিখি যেহেতু চিকিৎসা শাস্ত্রের কথা বলতেছি, যে আমাদের কি নামে চিনি, টিনিয়া, 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 ঠিক আছে, টিনিয়া নামে চিনি। তো এটার জন্য যে দায়ী ভাইরাস, এই যে আমাদের হচ্ছে যে এরকম নখ উঠে যাচ্ছে, বা এটার টিপিক্যাল ফিচারটা হচ্ছে এরকম, টিপিক্যাল টিনিয়ার ফিচার হচ্ছে এরকম যে আমাদের চারপাশে আমাদের একটা হচ্ছে বৃত্তাকার রেখা, চারপাশে হচ্ছে আমাদের একটা কি রেখা, চারপাশে হচ্ছে যে আমাদের এরকম একটা বৃত্তাকার রেখা, মাঝখানটা সাদা, মাঝখানটা কি আমাদের, মাঝখানটা সাদা, চারপাশে একটা বৃত্তাকার রেখা, মাঝখানটা হচ্ছে সাদা। যে চারপাশে জীবাণু আছে সেই জীবাণুটা হচ্ছে এই যে ছোট থেকে শুরু হয়, আস্তে 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 খাইতে খাইতে, মানে জীবাণুটা, এই যে ধরো জীবাণু, এই জীবাণুটা হচ্ছে যে খেতে 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 আস্তে আস্তে পেছনের দিকে যেতে থাকে। জীবাণু যেই জায়গার টিস্যুগুলা খেয়ে ফেলে, যেই জায়গার মূলত এরা কি খায়, এখানে যে আমাদের ত্বকের মধ্যে কেরাটিন স্তর থাকে, ডেড সেলের লেয়ার থাকে, এই ডেড সেলের লেয়ারগুলোর মধ্যে যে খাবার দাবার আছে সেই খাবার দাবারগুলো এই ফাঙ্গাসগুলো খেতে থাকে, খেতে 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 আস্তে আস্তে পেছনের দিকে যায়, আস্তে আস্তে বাড়তে থাকে। সো এবং যখন সে খেতে খেতে পেছনের দিকে যায় সেই অংশটা সাদা হয়, এবং চারপাশের, কারণ কি এখানে যে কেরাটিন মেলানিন থেকে যত কিছু আছে সব খেয়ে ফেলছে, আস্তে আস্তে পেছনের দিকে যেতে থাকে, এবং হচ্ছে যে যেই জায়গায় আমাদের জীবাণুগুলো অবস্থান করে সেই বর্ডারটা হয় কি আমাদের লাল, ইনফ্ল্যামড হয়। যেই জায়গায় জীবাণুগুলো অবস্থান করে সেই জায়গাগুলো এরকম লাল হয়, ইনফ্ল্যামড হয়, সেই জায়গাগুলো হয় কি আমাদের, সেই জায়গাগুলো হয় হচ্ছে এরকম লাল বা ইনফ্ল্যামড।
এই জায়গায় আমাদের কি খেয়াল করো, এই জায়গায় আমাদের এই জায়গায় এই চারপাশে হচ্ছে আমাদের জীবাণু আছে। তাহলে এই জায়গাটায় আমাদের হচ্ছে যে জীবাণু আছে, জীবাণু আছে, এখানে কি আছে, জীবাণু আছে, জীবাণু আছে, তাই কি হয়, তাই ইনফ্ল্যামড হয়, জীবাণু আছে তাই হবে এটা ইনফ্ল্যামড বা লাল, জীবাণু আছে তাই এটা ইনফ্ল্যামড বা লাল, জীবাণু আছে তাই এটা কি ইনফ্ল্যামড বা লাল, জীবাণু আছে তাই এটা কি ইনফ্ল্যামড বা লাল। আর মাঝে সাদা, সাদা কারণ এখানের আমাদের হচ্ছে এখানের কেরাটিন স্তর জীবাণু খেয়ে ফেলছে, কেরাটিন স্তর জীবাণু খেয়ে ফেলছে, কেরাটিন স্তর জীবাণু খেয়ে ফেলছে, জীবাণু খেয়ে ফেলছে, এখানে কেরাটিন স্তর জীবাণু খেয়ে ফেলছে, খেয়ে ফেলে, এই যে কেরাটিন স্তর জীবাণু খেয়ে ফেলে এই জন্য জিনিসটা কি হয়, সাদা কালার হয়ে যায়। তো এটার জন্য হচ্ছে দায়ী জীবাণু, এটার জন্য আমাদের হচ্ছে দাঁত রোগের জন্য হচ্ছে কি দায়ী জীবাণু, দাঁত রোগের জন্য কি আমাদের দায়ী জীবাণু, দাঁত রোগের জন্য দায়ী জীবাণু। দাঁত রোগের জন্য দায়ী জীবাণু কারা কারা আছে, কারা কারা দাঁত রোগের জন্য দায়ী জীবাণু আছে, একটা হচ্ছে ট্রিকোফাইটন, ডার্মাটোফাইটন, এপিডার্মোফাইটন, মাইক্রোস্পোরিয়াম। তা দায়ী জীবাণু হচ্ছে আমাদের ছত্রাক, এই ছত্রাকগুলোর নাম কি, ছত্রাকগুলোর নাম হচ্ছে ট্রিকোফাইটন, ট্রিকোফাইটন, ট্রিকোফাইটন। তারপর আসে আমাদের এপিডার্মোফাইটন, এপিডার্মোফাইটন। আরেকটার নাম হচ্ছে মাইক্রোস্পোরিয়াম, মাইক্রোস্পোরিয়াম। এই কয়টা হচ্ছে আমাদের ছত্রাক আছে। ওকে, ওকে, তাই দেখো আমরা হচ্ছে এই জায়গায় কতটুকু আগাইতে পারতেছি, কতটুকু আগাইতে পারতেছি। দেখো আমরা তাহলে জানলাম যে রিংওয়ার্ম বা দাঁত রোগ বা মেডিকেল আমরা টিনিয়া নামে চিনি, ডার্মাটোফাইটস এটা হচ্ছে যে একটা ছত্রাক ঘটিত রোগ। কোন কোন ছত্রাক আছে এখানে, ট্রিকোফাইটন, এপিডার্মোফাইটন, মাইক্রোস্পোরিয়াম, এই ছত্রাকগুলো আক্রমণ করে। সেই ছত্রাকগুলোর আক্রমণে আমাদের হচ্ছে যে এই রোগটা হয়। এখানে আমাদের কি হয় যে প্রথমে দেখো, প্রথমে ছোট্ট একটা লাল ফুসকুড়ি থাকে, সেটা আস্তে 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 বড় হতে থাকে এবং এই জায়গাটা সাদা বা বাদামি কালার হয়ে যায়, এই জায়গাটা আস্তে আস্তে শুকিয়ে যায় এবং শুকানোর পর তীব্র চুলকানি এই জায়গায় আমাদের দেখা যায়, শুকানোর পর তীব্র চুলকানি এখানে দেখা যায়। তো এটা কাদের হয়, বেসিক্যালি যারা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, ঘামযুক্ত দীর্ঘক্ষণ ঘামিয়ে থাকে, স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস করে, তাদের ক্ষেত্রে এই রোগটা আমাদের হচ্ছে যে বেশি হয়। তো আমাদের হচ্ছে যে রোগের লক্ষণ, তাহলে হচ্ছে রোগ কাদের হয়, আমাদের হচ্ছে রোগ কাদের হয়, দেখা যায় সংক্রমণ, সংক্রমণ কাদের হয়, সংক্রমণ হয় হচ্ছে আমাদের কাদের, সংক্রমণ হয় হচ্ছে যাদের শরীর হচ্ছে যে সাধারণত ঘামে ভেজা শরীর, অপরিষ্কার অপরিচ্ছন্ন শরীর, সাধারণত ঘামে ভেজা 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 শরীর, ঘামে ভেজা শরীর, সাধারণত ঘামে ভেজা শরীর। তারপর হচ্ছে যে অপরিষ্কার অপরিচ্ছন্ন, অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন, অপরিষ্কার এবং হচ্ছে অপরিচ্ছন্ন, অপরিচ্ছন্ন, অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন, অপরিষ্কার এবং দেখা যায় সাধারণত ঘামে ভেজা শরীর, অপরিষ্কার ও অপরিচ্ছন্ন শরীর, ঘামে ভেজা শরীর, অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন শরীর। তারপর হচ্ছে আমাদের ঘামে, এক নম্বর কি ঘামে ভেজা শরীর, অপরিষ্কার ও অপরিচ্ছন্ন শরীর। তারপর হচ্ছে যে আমাদের ত্বকে ক্ষতস্থান আছে এমন শরীর, ত্বকে ক্ষতস্থান আছে, ত্বকে ক্ষতস্থান আছে, ত্বকে ক্ষতস্থান থাকলে, ক্ষতস্থান থাকলে, ক্ষতস্থান থাকলে, স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস করলে, দেখা যায় আমাদের হচ্ছে স্যাঁতসেঁতে, স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস করলে, স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস করলে, স্যাঁতসেঁতে পরিবেশে আমাদের হচ্ছে যে বসবাস করলে, স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস করলে আমাদের হচ্ছে যে এই রোগের সংক্রমণ হয়। লক্ষণটা যদি আমরা খেয়াল করি, এই রোগের লক্ষণটা কি, লক্ষণটা আমাদের কেমন হয়, লক্ষণটার মধ্যে আমাদের খেয়াল করো যে প্রথমে হচ্ছে যে ছোট ছোট লাল লাল গোটা হয় এবং সামান্য চুলকায়, ছোট ছোট লাল লাল গোটা হয়, সামান্য চুলকায়। তো লক্ষণটা হচ্ছে প্রথমে আমাদের ছোট ছোট লাল লাল গোটা হয়, ছোট ছোট লাল লাল গোটা, ছোট ছোট লাল লাল গোটা, ছোট ছোট লাল লাল গোটা এবং সামান্য চুলকায়, ছোট ছোট লাল লাল গোটা এবং সামান্য চুলকায়, সামান্য চুলকায়, ছোট ছোট লাল লাল গোটা এবং সামান্য চুলকায়, ছোট ছোট লাল লাল গোটা হয় এবং কি হয় আমাদের সামান্য পরিমাণে চুলকায়।
পরে আক্রান্ত স্থানে বাদামি বর্ণের আইস হয়, স্থানটি বড় হতে থাকে। আক্রান্ত স্থানে বাদামি বর্ণের আইস হয়, আক্রান্ত স্থানে বাদামি আইস হয়, আক্রান্ত স্থানে বাদামি বর্ণের আইস হয়, বাদামি বর্ণের আইস হতে থাকে, বাদামি বর্ণের আমাদের হচ্ছে আইস হয়, বাদামি বর্ণের আইসের মতো হয়, আইস হয় এবং হচ্ছে যে আমাদের বৃত্তাকার অঞ্চল বড় হতে থাকে এবং কি হতে থাকে আমাদের বৃত্তাকার, স্থানটি বৃত্তাকারে বড় হতে থাকে, 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 স্থানটি কি হতে থাকে আমাদের বৃত্তাকারে বড় হতে থাকে, বৃত্তাকারে বড় হয়, স্থানটি কি হয় আমাদের বৃত্তাকারে বড় হয়, স্থানটি কিসে বড় হয়, স্থানটি হচ্ছে আমাদের বৃত্তাকারে বড় হয়। তাই ছোট ছোট লাল লাল গোটা সামান্য চুলকায়, আক্রান্ত স্থানে বাদামি বর্ণের আইস হয়, স্থানটি বৃত্তাকারে বড় হয়। ক্রমে সুনির্দিষ্ট দেখা যায় হচ্ছে যে আস্তে আস্তে বৃত্তাকারে বড় হতে থাকে, মাঝের ত্বকটা স্বাভাবিক ও শুষ্ক হয়ে আসে, মাঝের ত্বকটা এই যে দেখাইছি যে মাঝের ত্বকটা স্বাভাবিক শুষ্ক ও সাদা হতে থাকে, মাঝের ত্বকটা, মাঝের ত্বক স্বাভাবিক শুষ্ক, মাঝের ত্বক স্বাভাবিক শুষ্ক, স্বাভাবিক শুষ্ক হয় এবং চারপাশে বৃত্তাকার লাল অঞ্চল, চারপাশে বৃত্তাকার লাল অঞ্চল হয়, চারপাশে বৃত্তাকার কি হয় লাল অঞ্চল হয়, চারপাশে বৃত্তাকার কি হয়, চারপাশে বৃত্তাকার লাল অঞ্চল হয়। তারপর প্রচন্ড চুলকানি হয় এবং চুলকানির পর আক্রান্ত স্থানে জ্বলা হয় এবং আঠালো রস বের হয়। দেখা যায় লাল অঞ্চল হয়, দেখতে রিং আকৃতির লাগে, দেখতে কি লাগে আমাদের রিং আকৃতির হয়, রিং আকৃতির হয়। তীব্র চুলকানি হয়, চুলকানির পর আঠালো রস ক্ষরণ হয়, তীব্র চুলকনি ভাই চুলকনি, চুলকানি হয় এবং হচ্ছে চুলকানোর পর আঠালো রস বের হয়, চুলকানোর পর আঠালো রস ক্ষরণ হয়, চুলকানোর পর কি হয় আমাদের আঠালো রস ক্ষরণ হয়, আঠালো রস ক্ষরণ হয়, চুলকানির পর আঠালো রস ক্ষরণ হয়, চুলকানির পর কি হয় আঠালো রস ক্ষরণ হয়, চুলকানির পর কি হয় আঠালো রস ক্ষরণ হয়। তাহলে খেয়াল করে দেখো আমাদের হচ্ছে যে এইটার লক্ষণটা একটু আমরা লিখে রাখি, আমরা তো বুঝাই দিছি পুরো জিনিসটা। প্রথমে ছোট ছোট লাল লাল গোটা হয়, তো সে জায়গায় বাদামি বর্ণের ছোট ছোট আইসের মতো অংশ হয়, স্থানটা আস্তে আস্তে বৃত্তাকারে বড় হয়, মাঝের ত্বকটা স্বাভাবিক হয়ে যায়, মাঝের ত্বকটা শুষ্ক হয়, চারপাশে বৃত্তাকার লাল অঞ্চল হয়, দেখতে আমাদের রিং আকৃতির লাগে, এই জন্য কিন্তু একে রিং অর্ম বলা হইতো এককালে। এবং হচ্ছে তীব্র চুলকানি হয়, চুলকানির পর আঠালো রস ক্ষরণ হয়। ঠিক আছে। ওকে, এতটুকু বুঝলাম বুঝলাম। এখন দেখো যে আমরা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পড়বো যেটা তোমাদের বইয়ে দেওয়া নাই, এটা পারতে হবে। এই রোগটা কোথায় হয় তার উপর ভিত্তি করে এর নাম আছে, এই রোগটা কোথায় হয় তার উপর ভিত্তি করে কি আছে, এই রোগটা কোথায় হয় তার উপর ভিত্তি করে এর আলাদা আলাদা নাম আছে। খেয়াল করে দেখো, যদি মাথার খুলিতে হয়, যে মাথায় হয়েছে রোগটা, তখন তার নাম হচ্ছে টিনিয়া ক্যাপিটিস। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, মাথায় হইলে টিনিয়া ক্যাপিটিস, শরীরের ত্বকে হইলে, আমাদের যদি দেহের ত্বকে হয় তখন তার নাম টিনিয়া কর্পোরিস, পায়ের মধ্যে হইছে আমাদের এরকম, পায়ের মধ্যে হচ্ছে এরকম, পায়ের মধ্যে হচ্ছে টিনিয়া পেডিস। আমাদের যদি হচ্ছে দাড়িতে হয়, এই যে দাড়ি 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 যে জায়গায় আছে সে জায়গায় হইলে টিনিয়া বারবাই বারবাই। যদি হচ্ছে আমাদের হাতে হয়, এই হাতে, হাতে হইলে আমাদের হচ্ছে টিনিয়া ম্যানাম। যদি আমাদের নখে হয় টিনিয়া আনগুইনাম। তো আমাদের কোথায় হচ্ছে তার উপর ভিত্তি করে কিন্তু নাম আছে, কোথায় হচ্ছে তার উপর ভিত্তি করে কি আছে আমাদের, কোথায় হচ্ছে তার উপর ভিত্তি করে হচ্ছে আমাদের নাম আছে, কোথায় হচ্ছে তার উপর ভিত্তি করে আমাদের আলাদা আলাদা নাম আছে। টিনিয়া ক্যাপিটিস, কর্পোরিস, টিনিয়া পেডিস, আনগুনিয়াম, ম্যাগনা ম্যানাম আর হচ্ছে বারবি। তাহলে হচ্ছে যে আমাদের কোথায় হয়, কোথায় হয় আমাদের খেয়াল করো, কোথায় হয় যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে যে আমাদের কোথায় হয়, কোথায় হয়, কোথায় হয় সেটা যদি আমরা দেখি তাহলে কি কোথায় কোথায় আমরা পাবো, যে আমাদের আক্রান্ত স্থানের উপর, আক্রান্ত স্থানের উপর, আক্রান্ত স্থানের উপর, আক্রান্ত স্থানের উপর নাম, আক্রান্ত স্থানের উপর নাম, আক্রান্ত স্থানের উপর নাম, আক্রান্ত স্থানের উপর নাম। যেমন যদি হচ্ছে যে আমাদের মাথায় হয়, মাথায়, মাথায় দাঁত হলে, মাথায় দাঁত হলে তার নাম হচ্ছে টিনিয়া ক্যাপিটিস, মাথায় দাঁত হলে হচ্ছে টিনিয়া ক্যাপিটিস, মাথায় দাঁত হলে কি আমাদের টিনিয়া
ক্যাপিটিস। মাথায় দাঁত হলে কি আমাদের, মাথায় দাঁত হলে টিনিয়া ক্যাপিটিস। হ্যাঁ নাসির, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বল। হ্যাঁ ক্লাসে ছিলাম রে, ক্লাস শেষে কল দিচ্ছি। হ্যাঁ ক্লাস শেষে কল দিই, ক্লাস শেষে কল দিই। Okay. মাথায় দাঁত হলে টিনিয়া ক্যাপিটিস। শরীরে, শরীরে, শরীরের ত্বকে, শরীরের ত্বকে হলে, শরীরের ত্বকে হয় যদি আমাদের, শরীরের ত্বকে, শরীরের ত্বকে, শরীরের ত্বকে দাঁত হলে টিনিয়া কর্পোরিস। শরীরের ত্বকে দাঁত হলে টিনিয়া কর্পোরিস, তাহলে মাথায় দাঁত হলে টিনিয়া ক্যাপিটিস, শরীরের ত্বকে হলে টিনিয়া কর্পোরিস। তারপর হচ্ছে যে আমাদের যদি আমাদের হাতে দাঁত হলে, হাতে দাঁত হলে টিনিয়া, হাতে হলে কি দেখো তো ছবিটা দেখে আসি। হাতে হলে কি আমাদের, হাতে হলে টিনিয়া ম্যানাম, ম্যানাম, হাতে হলে টিনিয়া ম্যানাম, হাতে হলে টিনিয়া ম্যানাম, ম্যানাম, হাতে হলে টিনিয়া ম্যানাম। যদি আমাদের হচ্ছে পায়ে হয়, পায়ে হইলে হচ্ছে আমাদের কি, পায়ে দাঁত হলে টিনিয়া পেডিস, পায়ে দাঁত হলে কি টিনিয়া পেডিস, পায়ে দাঁত হলে কি টিনিয়া পেডিস। যদি হচ্ছে যে আমাদের নখে হয়, যদি আমাদের হচ্ছে কি হয় তোর, তোমার হচ্ছে যদি কুচকিতে হয়, দুই পায়ের চিপায়, রানের চিপায় কুচকি, কুচকিতে হলে কি বলি, কুচকিতে সবচেয়ে কমন, কুচকিতে, কুচকিতে হলে, কুচকিতে হলে এটা সবচেয়ে কমন, সবচেয়ে বেশি হয় কুচকিতে। কুচকিতে হইলে হচ্ছে আমাদের কি, কুচকিতে হইলে হচ্ছে আমাদের টিনিয়া ক্রুরিস, ক্রুরিস, টিনিয়া ক্রুরিস, কুচকিতে হইলে কি টিনিয়া ক্রুরিস। তারপর লাস্ট যেটা, সবার শেষে যেটা, সেটা হচ্ছে কি আমাদের সবার শেষে যেটা, সেটা কি সবার শেষে যেটা, সেটা হচ্ছে যদি আমাদের হচ্ছে যে এই নখে হয়, নখে হলে, নখে হলে এই যে আমাদের হচ্ছে এই ছবিটা, এই যে আমাদের নখে হয়েছে, নখে, এবং এক এক জায়গায় কিন্তু সব জায়গায় কিন্তু লাল হয় না। ত্বকে হইলে সবচেয়ে টিপিক্যাল যে ফিচারটা, এটা ত্বকে হইলে পাওয়া যায়। অন্যান্য জায়গায় হইলে কিন্তু টিপিক্যাল ফিচার অনেক সময় নাও পাওয়া যেতে পারে। নখের মধ্যে হইলে নখ এরকম ক্ষত হয়ে যায়, এটার নাম হচ্ছে টিনিয়া আনগুইয়াম, এর নাম হচ্ছে টিনিয়া আনগুইয়াম, টিনিয়া আনগুইয়াম, টিনিয়া আনগুইয়াম। আর আরেকটা রয়েছে আমাদের হচ্ছে দাড়িতে হলে, দাড়িতে, দাড়িতে হলে, দাড়িতে হলে হচ্ছে টিনিয়া ব্রাবি, টিনিয়া কি আমাদের, টিনিয়া বার বি, বার বি, টিনিয়া বার বি, টিনিয়া বার বি, বার বি। ওকে, এই হচ্ছে আমাদের কথা। দেখো এতটুকু ক্লিয়ার কিনা বাচ্চারা যারা লাইভে আছো জানো? আলাদা আলাদা জায়গায় কি আলাদা আলাদা ছত্রাক আক্রমণ করে না? এই যে আমাদের টিনিয়ার যে কয়টা আছে, টিনিয়ার যে কয়টা জাত আছে, এই কয়টা জাতি আক্রমণ করবে। এই কয়টা জাত, কয়টা জাত বললাম আমরা টিনিয়ার মধ্যে? তিনটা। হয় হচ্ছে যে আমাদের কোথায় কোথায় বললাম টিনিয়ার জাত কয়টা? তিনটা, ট্রিকোফাইটন, এপিডার্মোফাইটন, মাইক্রোস্পোরিয়াম। এরাই অ্যাটাক করে যখন যে স্থানে অ্যাটাক করে, স্থান অনুযায়ী নামের ভিন্নতা হয়, স্থান অনুযায়ী নামের কি আসে, একটা ভিন্নতা আসে, স্থান অনুযায়ী নামের ভিন্নতা। দেখি আমাদের স্থান অনুযায়ী নামের ভিন্নতা, স্থান অনুযায়ী আমাদের হচ্ছে নামের ভিন্নতা। আচ্ছা আসো, ওকে। আচ্ছা এবার আসো যে আমরা হচ্ছে সামনের দিকে যদি যাই, আইটু আইটু সামনের দিকে যদি যাই, সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে যে এর চিকিৎসা, এর চিকিৎসা তুমি কি করবা, এর চিকিৎসা তুমি কি করবা? চিকিৎসাটা কি? চিকিৎসা হচ্ছে যে আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকনো রাখবা। একই দেখো, আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকনো রাখবা, একই জামা কাপড় বেশি মানুষ ইউজ করবা না,
তারপর হচ্ছে যে তোমার কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলবা, এগুলা কিন্তু ছোঁয়াছুঁয়ি রোগ, এগুলা কিন্তু ছোঁয়াছুঁয়ি রোগ। মাথায় দাঁত হইলে চুল ফালাই দিতে হবে, এগুলা কিন্তু কি আমাদের ছোঁয়াছুঁয়ি রোগ। তো চিকিৎসা হচ্ছে আমরা এখানে অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করব। চিকিৎসা কি আমাদের? চিকিৎসা হচ্ছে আমাদের দুইটা টাইপের চিকিৎসা নেওয়া যায়। চিকিৎসা চিকিৎসা দুই টাইপের, চিকিৎসা দুই টাইপের, চিকিৎসা দুই টাইপের, চিকিৎসা চিকিৎসা দুই টাইপের, চিকিৎসা দুই টাইপের। একটা হচ্ছে যে আমাদের চিকিৎসা দুই টাইপের, একটা হচ্ছে কি আমাদের চিকিৎসা দুই টাইপের। এক নম্বর হচ্ছে কি আমাদের অ্যান্টি ফাঙ্গাল ক্রিম, ফাঙ্গাল ক্রিম, অ্যান্টি ফাঙ্গাল ক্রিম। আর একটা হচ্ছে যে আমাদের অ্যান্টি ফাঙ্গাল ট্যাবলেট, অ্যান্টি ফাঙ্গাল ক্রিম। আর একটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল ট্যাবলেট, অ্যান্টি ফাঙ্গাল ট্যাবলেট, অ্যান্টি ফাঙ্গাল ট্যাবলেট, অ্যান্টি ফাঙ্গাল ক্রিম আর অ্যান্টি ফাঙ্গাল হচ্ছে যে আমাদের ট্যাবলেট। যেমন হচ্ছে আমাদের টারবিনাফাইন মাইকোনাজল। দেখা যায় আমরা হচ্ছে কি কি অ্যান্টিফাঙ্গাল ক্রিম আমরা ব্যবহার করি, নামটা মনে রাখবা, টারবিনাফিন মাইকোনাজল। আর হচ্ছে যে আমাদের অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেটের মধ্যে আমরা ইউজ করি ইট্রাকোনাজল। আচ্ছা, আর মনে রাখবে এটা কি রোগ? একটা ছোঁয়াচে রোগ, এটা একটা মারাত্মক ছোঁয়াচে রোগ, মারাত্মক ছোঁয়াচে রোগ, মারাত্মক হচ্ছে আমাদের একটা ছোঁয়াচে রোগ বা কন্টাজিয়াস ডিজিজ, মারাত্মক ছোঁয়াচে রোগ, বা ইংরেজিতে বলি এটাকে কন্টাজিয়াস ডিজিজ। ওকে, লিখছি এতটুক, আসো এবার সামনের দিকে যাই। ওকে, আসো। এরপর আমাদের যে ঘটনাটা সেটা হচ্ছে কি আমাদের এরপর আমাদের যে ঘটনাটা সেটা কি আমাদের? সেটা হচ্ছে যে আমাদের লাইকেন। এরপর যে ঘটনাটা সেটা কি আমাদের? লাইকেন। এরপর যে ঘটনাটা এটা হচ্ছে লাইকেন, এটা কি আমাদের? লাইকেন, এটা কি আমাদের? লাইকেন, এটা কি আমাদের? লাইকেন। এরপর যে ঘটনাটা সেটা কি আমাদের? সেটা হচ্ছে লাইকেন। লাইকেন হচ্ছে আমাদের শৈবাল ও ছত্রাকের একটি মিথজীবিতা। লাইকেন হচ্ছে কি আমাদের? শৈবাল প্লাস ছত্রাক, এটাকে কি বলি আমরা? লাইকেন। শৈবাল প্লাস ছত্রাক, এটাকে কি বলি? লাইকেন। শৈবাল ও ছত্রাকের মিথজীবিতাকে আমরা কি বলি? শৈবাল ও ছত্রাকের মিথজীবিতাকে, শৈবাল ও ছত্রাকের মিথজীবিতাকে, শৈবাল ও ছত্রাকের মিথজীবিতাকে, শৈবাল ও ছত্রাকের মিথজীবিতা, শৈবাল ও ছত্রাকের মিথজীবিতাকে বলা হয় লাইকেন। শৈবাল ও ছত্রাকের মিথজীবিতাকে কি বলি আমরা? লাইকেন বলে। শৈবাল ও ছত্রাকের মিথজীবিতাকে কি বলি আমরা? শৈবাল ও ছত্রাকের মিথজীবিতাকে বলা হয় হচ্ছে লাইকেন। তো দেখা যায় দুইটা ভিন্ন প্রজাতির জীবের মধ্যে যখন এমন সম্পর্ক স্থাপিত হয় যে তাদের ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে একটা মিথজীবিতা তো আমরা জানি। সো লাইকেন শব্দটার অর্থ হচ্ছে শৈবাল তুল্য ছত্রাক। লাইকেন শব্দটার অর্থ কি? লাইকেন, লাইকেন, লাইকেন বা ইংরেজিতে হচ্ছে লাইচেন। লাইচেন শব্দটার অর্থ হচ্ছে আমাদের শৈবাল তুল্য ছত্রাক। লাইকেন বা লাইচেন শব্দটার অর্থ কি আমাদের? শৈবাল তুল্য ছত্রাক। এটা কি আমাদের? শৈবাল তুল্য ছত্রাক। এটা কি আমাদের? শৈবাল তুল্য ছত্রাক, শৈবাল তুল্য ছত্রাক, শৈবাল তুল্য ছত্রাক, শৈবাল তুল্য ছত্রাক। কারণ এই যে লাইকেনে হচ্ছে আমাদের এই শৈবালের পরিমাণ কতটুকু? লাইকেনে হচ্ছে আমাদের শৈবাল 5 থেকে 10%, শৈবাল হচ্ছে 5 to 10%, শৈবাল 5 to 10%, ছত্রাক হচ্ছে আমাদের 90 to 95%, 90 to 95%। ছত্রাক কত পার্সেন্ট আমাদের? 90 থেকে 95%। তো আলটিমেটলি কি বেশি? আলটিমেটলি তো আমাদের হচ্ছে ছত্রাকই বেশি, শৈবালের পরিমাণ তো খুব কম। তো আমাদের হচ্ছে যে এই লাইকেনে আমাদের হচ্ছে যে শৈবাল খুব কম, ছত্রাক খুব বেশি। এই যে লাইকেনে যে ছত্রাকটা ব্যবহৃত হয়, ছত্রাকটাকে বলি হচ্ছে আমরা ফটোবায়ন্ট, ফটোবায়ন্ট। আর ছত্রাকটাকে কি বলি? শৈবালটাকে বলি ফটোবায়ন্ট, আর ছত্রাকটাকে বলি হচ্ছে আমরা মাইকোবায়ন্ট। ছত্রাকটাকে কি বলি আমরা? মাইকোবায়ন্ট বলি আমরা।
তো এখানে আমাদের হচ্ছে যে কে কিভাবে উপকৃত হয় সেটা আসলে আমরা দেখি। সো এই লাইকেনে হচ্ছে আমাদের লাইকেন, এখানে হচ্ছে যে আমাদের শৈবাল যেভাবে উপকৃত হয়, লাইকেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শৈবাল যেভাবে উপকৃত হয়। লাইকেনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? শৈবাল যেভাবে উপকৃত হয়, শৈবাল যেভাবে উপকৃত হয়, শৈবাল যেভাবে উপকৃত হয়, শৈবাল যেভাবে কি হয় আমাদের উপকৃত হয়। শৈবাল কিভাবে উপকৃত হয় আসো সেটা নিয়ে কথা বলি। শৈবাল উপকৃত হয় 1 নাম্বার, সে ছত্রাকের দেহে আশ্রয় পায়, ছত্রাক থেকে পানি, খনিজ লবণ, জলীয় বাষ্প শোষণ করে, ছত্রাক চারদিক থেকে শৈবালকে ঘিরে রাখে, তো সে নিরাপত্তা পায়। তারপর হচ্ছে যে আমাদের ছত্রাকের দেহে শৈবিত কাজে ব্যবহৃত কার্বন ডাইঅক্সাইড পানি সালোক সংশ্লেষণের কাজে লাগায়। 1 নাম্বার হচ্ছে ছত্রাকের দেহে সে আশ্রয় পায়। 1 নাম্বার পয়েন্ট কি? ছত্রাকের দেহে আশ্রয় পায়। ছত্রাকের দেহে কি পায়? ছত্রাকের দেহে হচ্ছে সে আশ্রয় পায়। ছত্রাকের দেহে কি পায় সে? ছত্রাকের দেহে সে আশ্রয় পায়। 1 নম্বর কথা কি হয়? ছত্রাকের দেহে সে আশ্রয় পায়। তো ছত্রাকের দেহে নিরাপত্তা পায়, ছত্রাকের দেহে সে নিরাপত্তা পায়। ছত্রাক থেকে সে হচ্ছে আমাদের থেকে সে পানি, খনিজ লবণ পায়। ছত্রাকের বিপাকে তৈরি কার্বন ডাইঅক্সাইড, ছত্রাকের বিপাকে তৈরি কার্বন ডাইঅক্সাইড, ছত্রাকের বিপাকে তৈরি যে কার্বন ডাইঅক্সাইড আছে সেই কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে সে সালোক সংশ্লেষণ করে। কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে কি করে? সালোক সংশ্লেষণ করে। লেখো। ওকে ওকে, তাহলে দেখো আমাদের শৈবাল যেভাবে উপকৃত হয় আমরা জানলাম। এবার দেখি হচ্ছে আমরা ছত্রাক কিভাবে উপকৃত হয়। ছত্রাক যেভাবে উপকৃত হয়, ছত্রাক যেভাবে উপকৃত হয়, ছত্রাক কি করবে? ছত্রাক শৈবালকে আশ্রয় দেয়। শৈবাল যে খাবার দাবার তৈরি করে সেটা ছত্রাক খেতে পারে না। তো দেখা যায় যে হচ্ছে যে আমাদের ছত্রাক নিজ দেহে আশ্রয়দানের বিনিময়ে শৈবাল থেকে উৎপন্ন খাবার হস্টোরিয়ামের মাধ্যমে গ্রহণ করে বেঁচে থাকে। ছত্রাকের শৈবিত্তীয় কাজের ফলে সৃষ্ট বজ্র আমাদের হচ্ছে শৈবাল ব্যবহার করে। তাহলে দেখা যায় হচ্ছে যে আমাদের ছত্রাক শৈবালকে তার দেহে আশ্রয়দানের বিনিময়ে, শৈবালকে তার দেহে আশ্রয়দানের বিনিময়ে, তার দেহে আশ্রয়দানের বিনিময়ে, আশ্রয়দানের বিনিময়ে, তার দেহে আশ্রয়দানের বিনিময়ে, আশ্রয়দানের বিনিময়ে শৈবালে উৎপন্ন, শৈবালে উৎপন্ন খাবার, শৈবালে উৎপন্ন, তাহলে হচ্ছে যে আমাদের এই ছত্রাক শৈবালকে তার দেহে, এই যে আমাদের খেয়াল করে দেখো, এই যে ছত্রাক শৈবালকে তার দেহে আশ্রয়দানের বিনিময়ে শৈবালে উৎপন্ন খাদ্য, শৈবালে উৎপন্ন খাদ্য, তাহলে হচ্ছে খেয়াল করো, ছত্রাক শৈবালকে তার দেহে আশ্রয়দানের বিনিময়ে শৈবালে উৎপন্ন খাবার, শৈবালের ভেতর উৎপন্ন যে খাবারটা আছে, শৈবালে উৎপন্ন খাদ্য, শৈবালে উৎপন্ন খাদ্য হস্টোরিয়ামের মাধ্যমে, হস্টোরিয়ামের মাধ্যমে, হস্টোরিয়ামের মাধ্যমে গ্রহণ করে, হস্টোরিয়ামের মাধ্যমে কি করে? হস্টোরিয়ামের মাধ্যমে গ্রহণ করে, হস্টোরিয়ামের মাধ্যমে কি করে? হস্টোরিয়ামের মাধ্যমে গ্রহণ করে। তাহলে খেয়াল করো যে ছত্রাক শৈবালকে তার দেহে আশ্রয়দানের বিনিময়ে শৈবালে উৎপন্ন খাদ্য হস্টোরিয়ামের মাধ্যমে কি করে? আমাদের গ্রহণ করে, গ্রহণ করে হচ্ছে যে গ্রহণ করে, তাহলে হচ্ছে যে গ্রহণ করে। তারপর হচ্ছে যে ছত্রাক দেহে নির্গত, ছত্রাক দেহে বিপাক ক্রিয়ার ফলে, ছত্রাক দেহে বিপাক ক্রিয়ার ফলে, বিপাক ক্রিয়ার ফলে নির্গত বজ্র, বিপাক ক্রিয়ার ফলে নির্গত বজ্র, বিপাক ক্রিয়ার ফলে নির্গত বজ্র, বিপাক ক্রিয়ার ফলে নির্গত বজ্র,
এই যে আমাদের ছত্রাক আছে, এই ছত্রাক দেহে বিপাক ক্রিয়ার ফলে, ছত্রাক দেহে বিপাক ক্রিয়ার ফলে নির্গত যে বজ্র আছে, ছত্রাক দেহে বিপাক ক্রিয়ার ফলে নির্গত বজ্রটাকে সে কি করে, আমাদের বজ্রটাকে হচ্ছে যে শৈবাল শোষণ করে, শৈবাল শোষণ করে নেয়। বজ্রটাকে কি করে, শোষণ করে নেয়, শৈবাল শোষণ করে নেয়। বজ্রটাকে শৈবাল শোষণ করে, শোষণ করে ফলে ছত্রাকের বজ্র নিষ্কাশনে এক্সট্রা কোনো কাজ দরকার হয় না। ফলে ছত্রাকের বজ্র নিষ্কাশনে কোনো কষ্ট হয় না, বজ্র নিষ্কাশনে আমাদের হচ্ছে সমস্যা হয় না, বজ্র নিষ্কাশনে সমস্যা হয় না। তাহলে শৈবাল কিভাবে উপকৃত হয়, ছত্রাক কিভাবে উপকৃত হয়, আমরা পুরো বিষয়টা হচ্ছে যে বুঝতে পারলাম। একটা জিনিস মনে রাখবা, এই লাইকেনে জনন ক্রিয়াটা নিয়ন্ত্রণ করে কি আমাদের, লাইকেনে আমাদের হচ্ছে যে যৌন জনন শুধুমাত্র ছত্রাকে ঘটে। লাইকেনে যৌন জনন শুধুমাত্র কোথায় ঘটে, লাইকেনে যৌন জনন শুধুমাত্র ছত্রাকে ঘটে। অঙ্গজ এবং অযৌন জনন শৈবাল ও ছত্রাক উভয়ে ঘটে। ওকে, আচ্ছা, এখন আমার আরো 20 মিনিটের লেকচার বাকি আছে। তো এখন আমার এখানে জমাত শুরু হয়ে গেছে, আমি একটু নামাজটা পড়ে এসে নামাজে একটা ব্রেক দিই। তোমরাও বাসায় আশপাশে যাদের জমাত আছে নামাজটা পড়ে ফেলো, মেয়েরা বাসায় নামাজ পড়ে ফেলো, ছেলেরা বাসায় বা মসজিদে আশেপাশে যদি 8:30-এ জমাত হয় তোমরাও গিয়ে পড়ে ফেলো। তো আমি হচ্ছে যে একটা নামাজের ব্রেক দিই, দিয়ে এসে দেন হচ্ছে যে আমি বাসার পাশেই হচ্ছে মসজিদ, দেন আমি বাকি অংশ পরে, আমার আরো 20 মিনিটের ক্লাস বাকি আছে, আমি আজকে অধ্যায়টা শেষ করতে চাচ্ছি, আবার হচ্ছে নামাজটা আমি দিতে চাচ্ছি না। ঠিক আছে, তো আমাদের একটা নামাজের ব্রেক আমরা দিলাম, ঈশার জামাতের ব্রেক। চলো আমরা নামাজে দিই। ওকে, তাহলে খেয়াল করে দেখো, আমরা হচ্ছে ছত্রাক যেভাবে উপকৃত হয়, শৈবাল যেভাবে উপকৃত হয়, দুটো জিনিস দেখাই দিছি। ছত্রাক কিভাবে উপকৃত হয় সেটাও দেখাইছি, শৈবাল কিভাবে উপকৃত হয় সেটাও দেখাইছি। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে লাইকেন হলো একটা বিশেষ ধরনের মিথজীবিতা, বা লাইকেন হচ্ছে আমাদের আংশিক মিথজীবিতা, বা একে বলা হয় হ্যালোটিজম। হ্যালোটিজম, এখানে একটা ইন্টারেস্টিং কথা বলা আছে আমাদের, লাইকেন হলো একটা বিশেষ ধরনের মিথজীবিতা। লাইকেন কি আমাদের, লাইকেন হলো বিশেষ ধরনের মিথজীবিতা, এটা ক্ষতে আসতে পারে। লাইকেন হলো আমাদের কি, বিশেষ ধরনের মিথজীবিতা, মিথজীবিতা, বিশেষ ধরনের মিথজীবিতা। লাইকেন কি আমাদের বিশেষ ধরনের মিথজীবিতা বা আংশিক আংশিক মিথজীবিতা, বিশেষ ধরনের মিথজীবিতা, বা একে বলা হয় হচ্ছে যে আমাদের আংশিক মিথজীবিতা বা আংশিক পরজীবিতা বা হ্যালোটিজম বলা হয়। বিশেষ ধরনের মিথজীবিতা বা হ্যালোটিজম, বিশেষ ধরনের মিথজীবিতা বা হ্যালোটিজম, হ্যালো হলো হ্যালোটিজম, হ্যালো না হলোটিজম, হ্যালোটিজম না হলোটিজম, হ্যালোটিজম বা আংশিক পরজীবিতা,
বা আংশিক পরজীবিতা বলা হয়। পরজীবিতা কেন বলে? কারণ হচ্ছে লাইকেনে ছত্রাক এর গুরুত্ব শৈবালের থেকে বেশি। ছত্রাকের গুরুত্ব শৈবালের চেয়ে বেশি। ছত্রাকের গুরুত্ব কি আমাদের শৈবালের চেয়ে বেশি। ছত্রাকের গুরুত্ব কি আমাদের শৈবালের চেয়ে বেশি। লাইকেনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছত্রাকের গুরুত্বটা আমাদের শৈবালের চেয়ে কেমন হয়? আমাদের বেশি হয়। এবং শৈবালের চেয়ে লাইকেন বেশি সুবিধা ভোগ করে। 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 এমনকি শৈবালের তৈরি খাবার সে হস্টোরিয়াম নামক শোষক অনুসত্র প্রবেশ করে সংগ্রহ করে নেয়। আমাদের হচ্ছে এমনকি শৈবালের তৈরি খাদ্য ছত্রাক হস্টোরিয়াম প্রবেশ করে শোষণ করে নেয়। মূলত এখানে ছত্রাকের গুরুত্বটা কম, শৈবালের গুরুত্ব বেশি। এই জন্য এটাকে কি বলি? বিশেষ ধরনের মিথজীবিতা। এমনকি শৈবালের তৈরি খাদ্য ছত্রাক হস্টোরিয়াম প্রবেশ করিয়ে শোষণ করে নেয়। তাই একে আমরা কি বলি? তাই একে বিশেষ ধরনের মিথজীবিতা বা হলোটিজম, বিশেষ ধরনের মিথজীবিতা বা হ্যালোটিজম বা আমাদের হচ্ছে আংশিক পরজীবিতা বলা হয়, বা আংশিক পরজীবিতা বলে। আংশিক পরজীবিতা বলে। দেখো আচ্ছা, এবার আসো যে আমরা লাইকেনের বৈশিষ্ট্যতে যাব। লাইকেনের বৈশিষ্ট্য 1, লাইকেন একটি দ্বৈত সংগঠন। লাইকেন একটি দ্বৈত সংগঠন। শৈবাল প্লাস ছত্রাক মিলে লাইকেন গঠিত হয়। ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের কি? ছত্রাক থ্যালাসের কাঠামো গঠন করে, কাঠামোর ভিতরে শৈবাল অবস্থান করে। ছত্রাক থ্যালাসের কাঠামো গঠন করে এবং থ্যালাসের ভেতর শৈবাল থাকে। থ্যালাসের ভেতর কে থাকে? শৈবাল থাকে। থ্যালাসের ভেতর কি থাকে? থ্যালাসের ভেতর হচ্ছে আমাদের শৈবাল থাকে। এরা হচ্ছে আকৃতিগতভাবে লাইকেন থ্যালয়েড চ্যাপ্টা বা বিষমপৃষ্ঠ হতে পারে। আকৃতিগতভাবে লাইকেন কেমন হবে? আমাদের আকৃতিগতভাবে লাইকেন হবে হচ্ছে আমাদের থ্যালয়েড বা চ্যাপ্টা বা বিষমপৃষ্ঠ। ঠিক আছে, ওকে। এবার আসো আমাদের হচ্ছে নেক্সট কথা কি আছে? 4 নম্বর কথা। 4 নম্বর কথা হচ্ছে যে আমাদের এরা স্বভোজী তাই স্বয়ংসম্পূর্ণ। এরা কেমন হয়? এরা স্বভোজী হয়। উভয়ের মাঝে অঙ্গজ ও অযৌন জনন হয়। উভয়ের মাঝে কি হয়? অঙ্গজ
ও অযৌন জনন হয়, অঙ্গজ ও অযৌন জনন হয়, অঙ্গজ এবং অযৌন জনন হয়, উভয়ের মাঝে কি হয়, অঙ্গজ এবং অযৌন জনন হয়, উভয়ের মাঝে কি হয়, অঙ্গজ এবং অযৌন জনন হয়। যৌন জনন শুধুমাত্র ছত্রাকে ঘটে, যৌন জনন শুধুমাত্র কোথায় ঘটে, ছত্রাকে ঘটে, যৌন জনন শুধুমাত্র ছত্রাকে ঘটে, যৌন জনন শুধুমাত্র ছত্রাকে ঘটে, যৌন জনন শুধুমাত্র কোথায় ঘটে, আমাদের ছত্রাকে ঘটে, যৌন জনন শুধুমাত্র কোথায় ঘটে, যৌন জনন শুধুমাত্র কোথায় ঘটে, আমাদের ছত্রাকে ঘটে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের লাইকেন অনুর্বর বন্ধা মাধ্যমেও জন্মায়। লাইকেন আমাদের হচ্ছে অনুর্বর বন্ধা মাধ্যমে, এমন জায়গা যেখানে অন্য কোনো উদ্ভিদ জন্ম নিতে পারে না সেখানেও লাইকেন জন্ম নেয়। লাইকেন হচ্ছে আমাদের অনুর্বর, লাইকেন হচ্ছে আমাদের কি, অনুর্বর বন্ধা পরিবেশে, অনুর্বর বন্ধা পরিবেশেও জন্মাতে পারে, বন্ধা পরিবেশেও জন্মাতে পারে, লাইকেন অনুর্বর বন্ধা পরিবেশে জন্মায়। তারপর হচ্ছে যে আমাদের মরুচ পরিবেশে মাটি তৈরিতে, কঠিন শিলাতেও মাটি গঠনের অগ্রদূত হিসাবে, কঠিন শিলা, কঠিন শিলা, কঠিন শিলা ও মরুভূমিতে, মরুভূমিতে মাটি তৈরিতে এরা অগ্রদূত হিসেবে কাজ করে, মরুভূমিতে মাটি তৈরিতে অগ্রদূত হিসেবে সাহায্য করে, মাটি তৈরিতে এরা কি করে, আমাদের অগ্রদূত হিসেবে কাজ করে, অগ্রদূত হিসেবে কাজ করে, অগ্রদূত। এই দুইটা ক্যারেক্টার, যে এরা অনুর্বর বন্ধা পরিবেশে জন্মাইতে পারে, তারপর হচ্ছে যে আমাদের এই কঠিন শিলা ও মরুভূমিতে মাটি তৈরিতে এরা অগ্রদূত, তাই একে বলা হয় হচ্ছে সার্বজনীন বা বিশ্বজনীন উদ্ভিদ, ইউনিভার্সাল প্ল্যান্ট। এমন পরিবেশ যেই পরিবেশে অন্য কোনো উদ্ভিদ জন্মাইতে পারে না, সেই পরিবেশেও লাইকেন জন্মাতে পারে। সেই জন্য এটাকে কি বলি আমরা, সার্বজনীন, বা ইংরেজিতে কি বলি, ইংরেজিতে সার্বজনীন বা ইউনিভার্সাল প্ল্যান্ট, সার্বজনীন বা ইউনিভার্সাল প্ল্যান্ট, সার্বজনীন বা ইউনিভার্সাল প্ল্যান্ট বলা হয়। থ্যালাসের নিচের দিকে রাইজোয়েটের মতো রাইজাইন থাকে যা দ্বারা পানি শোষণ করে। থ্যালাসের নিচের দিকে, থ্যালাসের নিচের দিকে রাইজয়েডের মতো রাইজাইন থাকে, রাইজাইন থাকে যা পানি শোষণ করে। লাস্ট পয়েন্ট হচ্ছে যে আমাদের 8 নম্বর পয়েন্ট হচ্ছে এরা বায়ু দূষণের প্রতি উচ্চমাত্রায় সংবেদনশীল, বায়ু দূষণের প্রতি উচ্চমাত্রায় সংবেদনশীল। তো দ্যাটস ওয়াই যেখানে আমাদের বায়ু আছে সেখানে আমাদের বায়ু দূষণের প্রতি উচ্চমাত্রায় সংবেদনশীল, বায়ু দূষণের প্রতি এরা হচ্ছে উচ্চমাত্রায় সংবেদনশীল, বায়ু দূষণের প্রতি উচ্চমাত্রায় সংবেদনশীল, দেখা গেছে বায়ু দূষণের প্রতি এরা উচ্চমাত্রায় সংবেদনশীল, বায়ু দূষণের প্রতি উচ্চমাত্রায় সংবেদনশীল, বায়ু দূষণের প্রতি, বায়ু দূষণের প্রতি উচ্চমাত্রায় সংবেদনশীল, বায়ু দূষণের প্রতি এরা কেমন, উচ্চমাত্রায় সংবেদনশীল, উচ্চমাত্রায় সংবেদনশীল, বায়ু দূষণের প্রতি উচ্চমাত্রায় এরা কেমন হয়, সংবেদনশীল হয়। আচ্ছা, লাইকেনের শ্রেণীবিভাগ, গঠন এবং হচ্ছে যে আমাদের যে লাইকেনের গুরুত্ব, লাইকেনের শ্রেণীবিভাগ, গঠন এবং গুরুত্ব, এই তিনটা টপিক আমরা বই থেকে দেখব। লাইকেনের শ্রেণীবিভাগ, গঠন ও গুরুত্ব বই থেকে দেখব। লাইকেনের শ্রেণীবিভাগ, গঠন ও গুরুত্ব বই, এই তিনটা জিনিস আসো আমরা বই থেকে দেখি, এই তিনটা জিনিস আমরা কোথা থেকে দেখব, বই থেকে দেখবো। আসো, তো আমরা লাস্ট ক্লাসে তোমাকে বই থেকে কিছু জিনিস দেখাইছিলাম। আসলে সবকিছু লিখে লিখে শুধু দরকার হয় না, কিছু জিনিস বই থেকে দেখলেও আমাদের জন্য আসলে ভালো হয়। দেখো, এখানে আমাদের হচ্ছে যে এই লাইকেনের যে শ্রেণীবিভাগ আছে, এই শ্রেণীবিভাগটা আসলে হচ্ছে যে দরকার নেই, শ্রেণীবিভাগটা খুবই কঠিন এবং খুবই লেস ইম্পর্টেন্ট একটা শ্রেণীবিভাগ। বাসস্থানের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ বাইর করছে কি, যারা গাছের হচ্ছে, খেয়াল করো যে যারা গাছের বাকলে জন্মায়, বাকল বা কাণ্ডের উপর জন্মায় তাদেরকে বলি কর্টিকোলাস,
যারা উষ্ণ ও আর্দ্র অঞ্চলের মাটিতে জন্মে তাকে বলি টেরিকোলাস। শীতপ্রধান অঞ্চলে পাথর বা শিলাখণ্ডের উপর জন্মায় স্যাক্সিকোলাস। তারপর হচ্ছে যে ভেজা কাঠের উপর জন্মায় এটাকে বলে লিগনিকোলাস। তারপর হচ্ছে যে আমাদের হাড়, চামড়া, লৌহ, কাঠ, চুল, সিল্ক ইত্যাদির উপর জন্মায়, হাড়, চামড়া, লৌহ, কাঠ, চুল, সিল্ক এগুলোর উপর জন্মায় অমনিকোলাস। আর হচ্ছে ফার্ন বা সুপুষ্পক উদ্ভিদের পাতার উপর জন্মায় এটাকে বলে ফলিকোলাস। তো এতগুলো আছে, তুমি কি কি মনে রাখবা? তুমি অবশ্যই মনে রাখবা যে ফার্ন বা আমাদের হচ্ছে যে সপুষ্পক উদ্ভিদের পাতায় যে জন্মায় তাকে কি বলি? ফার্ন বা সপুষ্পক উদ্ভিদের পাতায় যে জন্মায় তাকে বলি ফলিকোলাস। ফার্ন বা সপুষ্পক উদ্ভিদের পাতার উপর যে জন্মায় তার নাম হচ্ছে ফলিকোলাস বলি। এটা মনে রাখতে হবে, ফার্ন বা সপুষ্পক উদ্ভিদের পাতায় জন্মায় ফলিকোলাস। এই যে আমাদের হচ্ছে যে ফার্নের পাতার উপরে পরিনা এপিফাইলিয়া এটা জন্মায়। আচ্ছা, আরেকটা মনে রাখতে পারো, ভেজা কাঠের উপর জন্মায় যে তাকে বলা হয় হচ্ছে লিগনিকোলাস। এই দুইটা। আর ফার্স্টেরটা মনে রাখো, যে গাছের বাকল ও কাণ্ডের উপর জন্মায় কর্টিকোলাস। জাস্ট নাম, উদাহরণের কোনো দরকার নাই। গঠনগত শ্রেণীবিন্যাসের উপর আমরা ভাগ করতে পারি লাইকেনকে ক্রাস্টোজ লাইকেন। ক্রাস্টোজ লাইকেন হচ্ছে আমাদের এরূপ লাইকেন চ্যাপ্টা ক্ষুদ্রাকার পোষক বস্তুর সাথে নিবিড়ভাবে লেগে থাকে। আরেকটা হচ্ছে ফোলিয়েজ লাইকেন, এটা খুব ইম্পর্টেন্ট, দেখতে বিষমপিষ্ট পাতার মতো। পরীক্ষার মধ্যে আসে কোন লাইকেনটা দেখতে বিষমপিষ্ট পাতার মতো, ফোলিয়েজ লাইকেন, বিষমপিষ্ট পাতার মতো। তারপর হচ্ছে যে আমাদের নেক্সট যে প্রশ্নটা পরীক্ষার মধ্যে আসে যে আমাদের হচ্ছে যে কোন লাইকেনটা আমাদের থ্যালাসের মধ্যে সবচেয়ে সরল প্রকৃতির লাইকেন কোনটা? ল্যাপ্রোজ লাইকেন। সবচেয়ে সরল প্রকৃতির লাইকেন কোনটা? ল্যাপ্রোজ লাইকেন সবচেয়ে সরল প্রকৃতির লাইকেন। এই দুইটা প্রশ্ন মনে রাখবা, সব কথা মনে রাখতে যায় যেখান থেকে পাগল হয়ে যাবে, আবারও বলতেছি। এরপর যে লাইকেনের গঠন অনুযায়ী লাইকেন গঠনকারী ছত্রাক অ্যাসকোমাইকোটা শ্রেণীর হলে অ্যাসকোলাইকেন, ব্যাসিডিও মাইকোটা শ্রেণীর হলে ব্যাসিডিও লাইকেন। এখানে আমাদের লাইকেনের গঠনের মধ্যে আমাদের বলছে ঊর্ধ্ব কর্টেক্স আছে একটা অঞ্চল, শৈবাল স্তর আছে একটা অঞ্চল। শৈবাল স্তরকে পূর্বে গনিডিয়াল স্তর বলা হইতো। মেডুলা নামে একটা অঞ্চল আছে, মাঝের অঞ্চল আছে মেডুলা। তারপর হচ্ছে আমাদের নিচে নিম্ন কর্টেক্সে কাণ্ডের ন্যায় যে অংশটা পাওয়া যায় সেটাকে বলি রাইজয়েডের মতো বা মূলের মতো যে অংশ পাওয়া যায় তাকে রাইজাইন বলি আমরা। রাইজাইন থাকে যে লাইকেনকে নির্ভরশীল বস্তুর সাথে আটকে রাখে এবং এটা মূলের মতো কাজ করে, খাদ্যরস শোষণ করতে সাহায্য করে, আমাদের এটা মূলের মতো কাজ করে। এই জায়গাটা আমাদের রাইজাইন, এই টার্মটা আমাকে মনে রাখতে হবে, সব না আমাকে রাইজাইন টার্মটা মনে রাখতে হবে। লাইকেনের জননে এখানে কিচ্ছু লাগবে না, শুধু এই জায়গা পড়তে যায়ও না, একটুক জানতে পারো সর্বোচ্চ লাইকেনের পুং জননাঙ্গকে স্পার্মোগোনিয়া, স্ত্রী জননাঙ্গকে কার্পোগোনিয়া বলা হয়, কারণ জননাঙ্গগুলোর নামটা মাঝে মাঝে পরীক্ষার মধ্যে এমসিকিউতে আসে। লাইকেনের গুরুত্ব বললে আমাদের সবার আগে যে গুরুত্ব হচ্ছে লাইকেনটা একটা সার্বজনীন উদ্ভিদ হয়, মরুস ক্রমাগমন হয়। মরু অঞ্চলে যেখানে অন্য জীব জন্মাতে পারে না সেখানে লাইকেন জন্মায় এবং ধীরে ধীরে মাটি গঠনে সাহায্য করে। লাইকেনের মৃত দেহাবশেষ থেকে গঠিত হিউমাস গঠিত হয়, এসব হিউমাস পাথরের সাথে মিশে মাটি গঠন করে, এরপর সেখানে পর্যায়ক্রমে অন্যান্য জীব সম্প্রদায় জন্মাতে শুরু করে। সো লাইকেনটাই কিন্তু আমাদের জেরোসেরি পর্যায়ে শুরু করে। আমাদের দুনিয়াতে হচ্ছে জেরোসেরি পর্যায় বা জেরোসেরি যুগ বলে একটা যুগ আছে। আমাদের দুনিয়াতে কি যুগ আছে? যুগের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জেরোসেরি যুগ বলে একটা যুগ আছে। এই যে জেরোসেরি যুগ বা জেরোসেরি পর্যায়, এটা শুরু করছে কিন্তু হচ্ছে লাইকেন। এটা কে শুরু করছে? এটা শুরু করছে হচ্ছে লাইকেন। লাইকেন হচ্ছে আমাদের জেরোসেরি পর্যায়ে শুরু করে। তো দেখা যায় যে দেখো যে তাহলে মেরুজ ক্রমাগণন, তাহলে দেখো এই লাইনটা একটু দেখো তো, এক মিনিট। আচ্ছা সরি, ভুল বলছি। জেরোসেরি পর্যায়ে সূচনা করেন অর্থাৎ হচ্ছে শুষ্ক পরিবেশে জন্মানো শুরু করে। শুষ্ক পরিবেশে জন্মানো শুরু করে, এটাকে বলি হচ্ছে আমরা কি? এটাকে বলি হচ্ছে আমরা জেরোসেরি পর্যায়। তাহলে মরুজ ক্রমাগণন হচ্ছে মরু অঞ্চলে যেখানে অন্য কোনো জীব জন্মাতে পারে না তেমন জায়গায় লাইকেন জন্মায়, ধীর গতিতে মাটি গঠনে সহায়তা করে। সেখানে লাইকেন মৃতদেহ বেশটা আমাদের হচ্ছে হিউমাস গঠন করে, এই হিউমাসটা পাথরের সাথে মিশে মাটি গঠন করে, সেখানে অন্যান্য জীব সম্প্রদায় জন্মাতে শুরু করে। অর্থাৎ জেরোসেরি পর্যায়ে সূচনা করে, শুষ্ক পরিবেশে জন্মানোর সূচনা করে। মানুষের খাদ্য হিসেবে লাইকেনের মধ্যে আমাদের লাইকেনিন নামে এক
প্রকার কার্বোহাইড্রেট থাকার কারণে কতক প্রজাতির মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। যেমন ভারতের মাদ্রাজে পারমিলিয়া, মিশরে ইভারনিয়া, চীন ও জাপানে এন্ডোকার্পন নামক লাইকেন মানুষ খাদ্য হিসেবে ব্যবহার হয়। এই জায়গায় যা আমরা জাস্ট রিডিং দিব। পশু খাদ্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসবে। তুন্দা অঞ্চলে কিছু লাইকেন রেন্ডিয়ার মস নামে পরিচিত। একটা হচ্ছে রেন্ডিয়ার মস, ক্লাইডোনিয়া র্যাঙ্গিফেরা, এটা রেন্ডিয়ার মস নামে পরিচিত, বাট জিনিসটা আসলে লাইকেন। এটা বলগা হরিণ ও গবাদি পশুর প্রিয় খাবার। অ্যান্টিবায়োটিক হিসেবে লাইকেন থেকে আমরা উসনিক অ্যাসিড পাই। আমাদের লাইকেন থেকে কি পাই? উসনিক অ্যাসিড। এই উসনিক অ্যাসিড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক রূপে কাজ করে। তো লাইকেন থেকে আমরা যে উসনিক অ্যাসিড পাই সেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক। তারপর টিউমার বা ক্যান্সার রোগে, দেখো লাস্ট ক্লাসেও পড়াইছিলাম যে টিউমার এবং ক্যান্সার রোধে মাশরুমের ভূমিকা আছে। ঠিক তেমনি লাইকেনের জাত দুইটা আছে, উষ্ণ আর ইভোসিন নামক অ্যান্টিসেপটিক ক্রিম। উষ্ণ আর ইভোসিন নামক অ্যান্টিসেপটিক ক্রিম টিউমার প্রতিরোধক, ব্যথা নিরাময়, ভাইরাস প্রতিরোধে সাহায্য করে। জাস্ট রিডিং দিও এই জায়গাগুলো একবার করে। হৃদরোগ খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের অ্যানজাইনার আরেকটা নাম হচ্ছে হৃদশুল, যেখানে হার্টে ঠিকমতো অক্সিজেন যাচ্ছে না, সেটা একটা মারাত্মক হৃদরোগ। এখানে রোচেলা মন্টাজিয়েনা লাইকেন থেকে উৎপন্ন ইরাইথিন ব্যবহৃত হয়। কালকে বন্ধ না তোমার? তুই একটা ছেলে আসবে ইন্টারভিউ দিতে, আমি জানাবো না তোমার, হ্যাঁ নিয়ত তো করি প্রতিদিন। আর ওই একটা ছেলে ইন্টারভিউ দিতে আসবে, ওই যে এ প্লাস মিস যেটার নক দিছে, আমি জানাবো রে। অ্যানজাইনা নামক মারাত্মক হৃদরোগ রোচেলা মন্টাজেনা লাইকেন থেকে উৎপন্ন ইরাইথিন ব্যবহৃত হয়। এই ইরাইথিনটা হচ্ছে যে আমরা রোগীকে একটা ওষুধ দিই, সেটার নাম হচ্ছে আমরা হচ্ছে একটা ওষুধ দিই, আমরা হচ্ছে এই রোগীকে ইরাইথিন নামে একটা ওষুধ দিই। দেখা যায় যে হার্ট অ্যাটাকের রোগীদের ইকোস্প্রিন, ক্লপিডগ্রেল থেকে শুরু করে বিভিন্ন ওষুধ দেই, সো ইরাইথিন ব্যবহৃত হয় এখানে বলছে। বিভিন্ন রোগের চিকিৎসায় লাগবে না, উদ্ভিদের রোগ নিরাময়ে দেখা যায় যে হচ্ছে যে জাস্ট রিডিং দিও। লাইকেন থেকে প্রাপ্ত সোডিয়াম উসনেট, টমেটোর মধ্যে হচ্ছে পচন ধরে, লিকোরনোরিক অ্যাসিড তামাকের মোজাইক রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। এগুলা খুব কঠিন কঠিন কথা, এগুলা 2-3 বার করে রিডিং দিবা, মুখস্থ করতে যাওয়ার কোনো দরকার নেই। নিচের গুলা হচ্ছে যে প্রয়োজনীয়তা নাই। লাইকেনের অপকারিতার ক্ষেত্রে কি বলছে? লাইকেনের অপকারী দিক হচ্ছে যে মার্বেল পাথরের তৈরি মূল্যবান ভাস্কর্য, স্মৃতিসৌধ ইত্যাদি লাইকেন জন্মায়। মানে পাথরের গায়ে জন্মাবে, এখন আমি দামি একটা ভাস্কর্য বানাইছি, সেখানেও লাইকেন জন্মায়, সেটার ক্ষয়সাধন করে, সৌন্দর্য নষ্ট করে দেয়। ল্যাথারিয়া ভুলপিনা নামক লাইকেনের বিষাক্ত পদার্থ থাকার কারণে এই লাইকেন নেক্রো নিধনে ব্যবহার করা হয়। পুরাতন কাচের উপর লাইকেন জন্মানোর ফলে কাচ অস্বচ্ছ হয়ে যায় আমাদের। ইভারনিয়া, উসনিয়া প্রভৃতি লাইকেন দেহে চর্মরোগ, অ্যালার্জি, হাঁপানি সৃষ্টি করতে পারে। মজার বিষয় হচ্ছে উসনিয়া জাতীয় লাইকেন এক গাছ থেকে অন্য গাছে পর্যন্ত বিস্তৃত থাকে। কোনো কারণে সেখানে দাবানল হলে ওই লাইকেনের মাধ্যমে আমাদের হচ্ছে আগুন ছড়িয়ে যেতে পারে। পুরো জায়গাটা আমরা বারবার 2 থেকে 3 বার রিডিং দিব, এমসি গুলো আমাদের আয়ত্তে চলে আসবে। আইসল্যান্ড মস বা এটাকে বলি হচ্ছে আমরা সেন্টারিয়া। এখানে 3টা নাম আমাকে মনে রাখতে হবে, এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট 3টা নাম আমি মনে রাখবো। একটা হচ্ছে আমাদের আইসল্যান্ড মস। এই আইসল্যান্ড মসের বৈজ্ঞানিক নাম হচ্ছে আমাদের কি? সেন্টারিয়া আইসল্যান্ডেসিয়া। আইসল্যান্ড মস এর বৈজ্ঞানিক নাম কি? এর বৈজ্ঞানিক নাম হচ্ছে আমাদের কি? এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সেটরারিয়া আইসল্যান্ডিকা। সেটরারিয়া আমাদের আইসল্যান্ডিকা। তারপর হচ্ছে আমাদের আসে কি? স্টোন মাশরুম। এটার বৈজ্ঞানিক নাম কি আমাদের? স্টোন মাশরুমের বৈজ্ঞানিক নাম হচ্ছে এন্ডোকার্পন মিনিয়েটাম। আচ্ছা, তারপর আসো যাক আমাদের হচ্ছে নেক্সট কথা হচ্ছে রক ফ্লাওয়ার পারমিলিয়া। রক ফ্লাওয়ার কি আমাদের বৈজ্ঞানিক নাম? রক ফ্লাওয়ার হচ্ছে পারমিলিয়া। এই কয়টা নাম, পারমিলিয়া। আর আরেকটা হচ্ছে আমাদের রেন্ডিয়ার মস, ক্ল্যাডোনিয়া র্যাঙ্গিফেরা। ওকে, তাহলে হচ্ছে এই কয়টা সবাইকে আমাদের এরা সবাই লাইকেন। নামের মধ্যে ফ্লাওয়ার আছে, নামের মধ্যে মাশরুম আছে, নামের মধ্যে মস আছে, অনেক কিছু আছে, বাট এরা সবাই লাইকেন।
কেন। সো এই জায়গাটা আমরা একটু লিখবো। এই হচ্ছে আমাদের শেষ। পরিবেশ দূষণের নির্দেশক হিসেবে লাইকেন ব্যবহৃত হয়। পরিবেশ দূষণের নির্দেশক বা বায়ু দূষণের নির্দেশক যেটাই বলো, কারণ হচ্ছে লাইকেন বাতাস ও বৃষ্টির পানি থেকে অতি দ্রুত তার প্রয়োজনীয় বস্তু গ্রহণ করে। একইভাবে বাতাসে থাকা সালফার ডাইঅক্সাইড, হেভি মেটাল, রেডিও অ্যাক্টিভ বস্তু সে শোষণ করে থাকে। এসব দূষিত বস্তু শোষণের ফলে এদের মৃত্যু হয়। তাই বায়ু দূষণের নির্দেশক হিসেবে লাইকেনকে ব্যবহার করি। বায়ু দূষণযুক্ত অঞ্চলে আমরা লাইকেন খুঁজে পাবো না। বায়ু দূষকযুক্ত অঞ্চলে আমরা কি পাবো না? লাইকেন খুঁজে পাবো না। সো হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারটা তাইলে হচ্ছে আমাদের শেষ হয়ে গেছে। এই চ্যাপ্টারটা আমরা সুন্দর করে পড়েছি। এখান থেকে পরীক্ষায় আসার মতো টপিক হচ্ছে শৈবালের বৈশিষ্ট্য, শৈবালের যে উলোট্রিক্সের জনন, ছত্রাকের ক্ষেত্রে হচ্ছে যে ছত্রাকের যে বৈশিষ্ট্যগুলো আছে, ছত্রাক গঠিত যে রোগগুলো আছে, তারপর লাইকেনের বৈশিষ্ট্য এবং লাইকেনের গঠন। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো খুব গুরুত্বপূর্ণ টপিক। আমি শৈবাল ছত্রাক থেকে কি কি টাইপের সিকিউ আসতে পারে, কিছু ডেমো সিকিউ আমি তোমাদের গ্রুপগুলোতে গুছিয়ে পোস্ট করে দিব, ঠিক আছে? তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাস। আর ভাইয়ার জন্য দোয়া করো, ভাইয়ার আইডিয়াটা যেন রিকভার চলে আসে।